হ্যাঁ। যাই হোক, ফাইনালি আমরা লাইভে আছি। আহ, আপনাকে আমাদের আজকের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি, আমাদের ব্যান্ড মিউজিক লাভার্স এর পেজে। কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, এই করোনার মধ্যে যতটুকু ভালো থাকা যায় আর কি, এই সিচুয়েশনে। আপনাদের ওখানে কি অবস্থা? এখানে অবস্থা মানে কতটা যে ভালো তা না, মানে একটু একটু করে ইমপ্রুভ করছে। তার মধ্যে আবার এখন তো লকডাউন আহ, বন্ধ করে নতুন ধরনের নিয়ম করে দিয়ে আর করে দিয়ে রেস্ট্রিকশন থাকবে কিছু। তো আমরা হচ্ছে টায়ার 2 এর মধ্যে পড়েছি আর কি। এক এক এরিয়া, এক এক জোন এক এক রকম থাকে। আসলে আহ, কিছুই বলার নাই। প্যান্ডেমিক সিচুয়েশন সব জায়গাতেই কম বেশি আর কি, খারাপ ভালো মিলাই। তারপর সবাই হ্যাঁ। সাবধানতা মেনে যতটুকু চলা যায়। বাই দা ওয়ে, আমাদের একটু প্রবলেম ছিল, একটু ডিফেক্ট ছিল, অনেকেই কমেন্টস করেছেন। এখানে আমাদের সাথে অনেকেই দেখছেন। মাহবুব, ইমু, রাকিন, সালমান, সামি, অনেকেই দেখছেন আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামিরা, শায়রিতা, দেখছেন, অনেকেই দেখছেন। বাই দা ওয়ে, আজকে আমরা প্রীতম ভাইয়ের কাছে কিছু গান শুনবো, আর ওনার কিছু কথা শুনবো যেগুলো আসলে আমরা সবসময় শুনতে পাই না, অনেক না বলা কথা, এই টাইপের কিছু জানতে চাবো। আহ যাই হোক ভাইয়া, এখন কি করছেন এই করোনার মধ্যে? কারেন্ট অ্যাক্টিভিটিসটা জানতে চাচ্ছি আপনার। কি করা হচ্ছে মিউজিক নিয়ে বা কিছু, কি করছেন? এখন তো বেসিক্যালি আমার তো পড়ালেখা থাকে। আমি মিউজিকে গ্রাজুয়েশন করছি, আবার পড়ালেখার ব্যস্ততা আছে। তারপরে আবার আমার নিজের রেকর্ডিং যেগুলো করছি আর কি, প্রতিদিন কিছু না কিছু রেকর্ড করতে হচ্ছে। আমি আমার অনেক পুরোনো গান কিছু যেগুলো রিলিজ হয়েছিল অনেক আগে, সেগুলো নতুন করে অ্যারেঞ্জমেন্ট করছি, সেগুলো গাইছি নতুন করে। কিছু প্রজেক্ট আছে কলকাতার সঙ্গে, কিছু আর্টিস্টের সঙ্গে, ঢাকায় কিছু প্রজেক্ট আছে, এরকম কিছু প্রজেক্ট করছি আর কি। আচ্ছা, আচ্ছা। তাহলে মোটামুটি ভালোই কাটছে বলা চলে আপনার এই করোনার মধ্যেও, মানে মোটামুটি ইনডোর ভাবে বা আপনি ঘরোয়া ভাবে টুকটাক আপনার মতো আর কি কাজ করে যাচ্ছেন। আহ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, সেটাই সেটাই। ওকে। আচ্ছা, এখানে আমাদের সাথে আরো অনেকেই যোগ দিয়েছেন নতুন করে। আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আপনারা যদি লাইভটা শেয়ার করেন তাহলে আপনাদের সাথে আমাদের আরো বন্ধুরা দেখতে পাবে। আর আমাদের সাথেই থাকুন। আজকে আমরা বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব এবং কিছু গান শুনবো প্রীতম ভাইয়ের কাছে, আমাদের অনেক প্রিয় একজন ভাই আসলে। যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে বাংলাদেশের যে মিউজিকের যে হিস্টোরিটা চলছিল, যেই ইয়েটা চলছিল, তার ভিতরে নতুন করে কিছু নতুনত্ব আসলে ব্যাপার স্যাপার নিয়ে, যেটা আমাদের প্রীতম ভাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি। বলা চলে প্রীতম ভাই কিছু নতুনত্ব দিয়েছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে। আহ সো আমরা প্রীতম ভাইয়ের কাছ থেকে জানতে চাবো আসলে তার কিভাবে এই গানে আসা, আহ, এবং তার এই ডিফারেন্ট চিন্তা ভাবনাটা কিভাবে আসা, এবং এটা নিয়ে কেন সে মানে, কারণ আমরা তার প্রত্যেকটা গানে এবং ম্যাক্সিমাম গানের কথায় সুরে আমরা কিছু ডিফারেন্স দেখতে পাই। হ্যাঁ, কিছু জীবনমুখী গান এবং কিছু আই মিন একটু ডিফারেন্স থিংস। তো এই জিনিসটা কিভাবে আপনার মাথায় আসা, এবং সর্বপ্রথম আপনার গানে কিভাবে ঢোকা, দুটা জিনিস একটু যদি আমাদেরকে বলতেন। গান তো আসলে ওইভাবে ভেবে চিন্তে ঢুকিনি। আসলে ছোটবেলা থেকে গান পছন্দ ছিল। তারপর গান শেখা শুরু করেছি যখন স্কুলে পড়ি, তখন থেকে। বেসিক্যালি আমরা আমাদের ক্লাসের অ্যাসেম্বলিতে, মানে স্কুল শুরুর আগে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হতো। তো তো সেই অ্যাসেম্বলিতে গাওয়া শুরু আর কি। পিটিতে দাঁড় করিয়ে জিজ্ঞেস হতো না, কে কে গাইতে চাও জাতীয় সঙ্গীত, আসো। তারপর আমরা যারা একটু গান পছন্দ করতাম বা জাতীয় সঙ্গীতটা সম্পূর্ণ জানতাম, সেখানে ধরেন আমাদের মাঠের বিশাল মাঠ ছিল, তো অনেক বড় স্কুল ছিল। সেই মাঠের আচ্ছা, আচ্ছা। আলাদা একটা স্টেজ ছিল আর কি, জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য যারা গাইতো তারা গিয়ে ওখানে দাঁড়াতো, দেন হাত সামনে নিয়ে গানটা গাইতে হতো। তো ওইভাবে শুরু আর কি গান। তারপরে ধরেন আপনার স্কুল লাইফে গান শেখা শুরু করলাম। তারপরে আস্তে আস্তে একদম ক্লাসিক্যালি যেটা, বেস যেটা,
খেয়াল, ধ্রুপদ এগুলো শেখা শুরু করলাম। এটা হচ্ছে স্কুল লাইফের স্টোরি। সেটা থামিনি আরকি। তারপরে ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হয়েছিলাম মিউজিক কলেজে। সেখানে সঙ্গীতে কিছুদিন পড়ালেখা পরে নিউ ইয়র্ক গিটার একাডেমিতে পড়লাম। এখন হচ্ছে মিডলসেক্স ইউনিভার্সিটিতে ইংল্যান্ডে পপ মিউজিক শিখছি আরকি। পপুলার মিউজিক, আচ্ছা, আচ্ছা। ওয়েস্টার্ন মিউজিক। এই তো শেখার মধ্যেই আছি আরকি। আচ্ছা, আচ্ছা। বাই দ্য ওয়ে, তো আপনার এই যে গানের জগতে আসা, হ্যাঁ? আমি যতটুক জানি যে আপনার এই পর্যন্ত ১৩ টা অ্যালবাম বের হয়েছে এবং প্রত্যেকটা অ্যালবামেই আপনার নিজের লেখা, প্রত্যেকটা গান আপনার নিজের লেখা, নিজের সুর করা, নিজের কম্পোজিশন করা। সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অনেক বড় একটা পদক্ষেপ বলা চলে। কারণ আপনার এটা কিন্তু খুব ইজি না। ১৩ টা অ্যালবাম এবং প্রত্যেকটা অ্যালবামের প্রত্যেকটা গান আপনার নিজের করা। তো এই যে গানগুলো আপনি করেছেন বা প্রত্যেকটা গানে বা প্রত্যেকটা অ্যালবামে আমরা কিছু, কিছু জিনিস পাই যেগুলো একটু আমাদের সমাজ চেতনা বা জীবনমুখী কিছু কথা উঠে আসে আরকি। তো এই চিন্তা ভাবনাটা আপনার কিভাবে আসলো? আপনার কারণ আপনার সবগুলা গানেই আমরা একটু কিছু ডিফারেন্স একটা টেস্ট পাই। হুম। মানে এই জিনিসটা গান কিভাবে আসলো? আসলে মানে তো আপনার অনেক রকম গানে অনেক কিছু, অনেক ধরন আছে গানের। পৃথিবীর ১ম যারা যেভাবে হয় সিঙ্গার সংরাইটার আসলে ওই প্রথাটা ছিল না যে একজন গান লিখবে, আরেকজন গান সুর করবে, তারপরে কম্পোজ করে সেটাকে আরেকজনকে দিয়ে গাওয়া। এই প্রথাটা কিন্তু ছিল না। এটা তো ধরেন মাত্র ১৫০ বছর আগে যখন চলচ্চিত্র আসে ফিল্মের গান স্কোরিং করার জন্য তখন এই ধরনের গানগুলো টিম করে ওয়ার্ক করে করতো। বেসিক্যালি গানের শুরু যে হয় তখন তো সেটা হচ্ছে যে একজন মানুষ তার নিজের চিন্তা ভাবনা চেতনা রেকর্ড পাবলিশ করতো। তো ওই জায়গা থেকে হয় না শুরু। আহ আপনার ওখানে নেটওয়ার্কটা মেবি একটু পুয়ার। আমরা আসলে ইয়ে পাচ্ছি না, আমি পাচ্ছি না। আমার শুরু সেরকম আহ এবং সেই গানগুলো কলকাতাতে আসা। আমি যেটা চেষ্টা করছি আমার গানে যে আমি আমার জীবনের গল্প বলতে চাই। প্রত্যেকটা মানুষের তো একটা জীবনের আয়ু থাকে। সেই আয়ুতে তার কিছু চিন্তা ভাবনা চেতনা থাকে। সেটা পাবলিকের সাথে শেয়ার করতে বা তার আশেপাশের পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করতে পারলে তার এই কথাটা বলা হয় আরকি। সো এই কারণে আমি আমার নিজে গান করি। আমার জীবনের যেই যা কিছু সময় আছে, কিছু ভাবনা আছে, কিছু আছে, পাওয়া আছে। এগুলো শেয়ার করি, সেগুলো শেয়ার করি। প্রীতম ভাই, আপনার ওখানকার নেটওয়ার্ক মনে হয় একটু ডিস্টার্ব করছে, কারণ আমি কথা আসলে আপনার ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমি জানি না আমাদের ভিউয়ার্সরা ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা। প্লিজ কেউ একটু কমেন্টস করে জানাবেন। সাউন্ড প্রবলেম। ওকে। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আই থিঙ্ক একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সো বাই দ্য ওয়ে, আসলে আহ, অনেক সময় নেটওয়ার্কের একটু প্রবলেম হয় আমার লাইভ স্ট্রিমিং এ, যেটা আজকে হয়তো প্রিয়তম ভাই হচ্ছে। আপনারা একটু আমাদের সাথে লাইনে থাকুন। আহ, আমাদের এখানে একজন কমেন্টস করেছেন, আমাদের সংসার গানটা শোনার অপেক্ষায় রইলাম। আই থিঙ্ক প্রীতম ভাই শোনাবে, গানটা অবশ্যই শোনাবে। আহ, আপনারা আরো কমেন্টস করতে থাকেন।
আপনাদের কোনো পছন্দের কোনো গান? এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এখন ক্লিয়ার। আপনাকেও দেখতে পাচ্ছি ঠিক মতো। জোস। ওকে। একটু প্রবলেম হচ্ছিল। আসলে আপনার ওই লাস্টের কথাগুলো আমি আমি কিছুই বুঝি নাই। আমি জানি না ভিউয়ার্সরা শুনতে পেরেছে কিনা। যেহেতু আমি শুনি নাই, আই থিংক লাইভেও স্ট্রিমিংও শোনা যায়নি। আপনি কি ভাই একটু রিপিট করবেন? আমি সরি। না, না, আমি আমার জি, জি। মানে যখন প্রত্যেকটা মানুষের তো জীবনের কিছু নিজস্ব ভাবনা থাকে, যাপিত জীবনে কিছু এক্সপেরিয়েন্স থাকে। শিওর। গান ২ রকম ভাবে বলা যায়। একটা হচ্ছে নিজের গল্প বলা, যেটা নাকি একান্তই নিজের ভাবনা, চিন্তা, চেতনা, নিজের নানা রকম ভালো মন্দ, নিজের বিচার বিবেচনার কথা। সেটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি কোনো না কোনো চরিত্রকে রূপায়ণ করবেন। সেটা সিনেমার গানে বেশি হয়। যে যেমন আমি ধরেন আপনার আমি সবুজ কি? সবুজ কেমন? মাহবুবুল হাসান সবুজ মানুষটা কি করে, তার দুঃখ বেদনা এটাকে আমি বর্ণনা করতে চাইবো। সেটা হচ্ছে আরেকটা বিষয়। যেটা হচ্ছে গল্পের জন্য গান। আরেকটা হচ্ছে ডেফিনিটলি। গানের গল্প। আমি যেটা করি সেটা গানের গল্প। মানে আমার আমার যে গল্প সেটা আমি আমার গানে বলি। আমার এখনো যেমন সিনেমার গান করা হয়নি বা নাটকের জন্য খুব একটা গান করি না আমি। সিনেমা গান করার অনেক প্রপোজাল এসেছিল কিন্তু আমি যেভাবে করতে চাই সেভাবে এখন পর্যন্ত ব্যাটে বলে কারোর সাথে ম্যাচ করেনি, এই কারণে করি না। তো এরকম আরকি। আমি আমার গল্পগুলো বলতে চাই। আমি যেটাকে ভাবি, যেটাকে জানি, যেটাকে বিশ্বাস করি, সেটা নিয়ে কিছু করতে চাই না আপাতত। যে কারণে আরকি আমার গানগুলো আমার। আচ্ছা, আচ্ছা। আহ, যাই হোক, তার মানে এইটা হচ্ছে যে আপনি আপনার নিজের গল্পটা উপস্থাপন করছেন গানের মাধ্যমে। আপনি আপনার চারপাশে যেটা দেখছেন বা আপনার কাছে যেটা মাথায় আসছে বা সমাজ নিয়ে আমাদেরকে নিয়ে সবকিছু মিলে আপনার গল্পটাই আপনি গানে রূপান্তরিত করছেন। আমার আহ, ভাবনাটাকে আমি করছি। আপনার ভাবনাটাকে আপনি প্রকাশ করছেন। গুড। ভাই, আমরা কি একটা আহ, গান দিয়ে শুরু করতে পারি? একটা গান শুনে জানি না আজকে নেটওয়ার্কটা একটু ইয়ে হচ্ছে। দর্শকরা আসলে অনেকে ওয়েট করছেন। অলরেডি গানের কিন্তু আমাদের রিকোয়েস্ট চলে এসেছে। আমরা একটা ছোট একটা গান দিয়ে একটা শুরু করি। কি, কি গানের আরো বেশ রিকোয়েস্ট কিছু। আছে শুনি? আমাদের সংসার গানটা শোনার অপেক্ষায় রইলাম, একজন লিখেছেন। আচ্ছা। তারপর আচ্ছা, কমেন্টস গুলো উপরে চলে গেছে। হুম। আহ আচ্ছা, আপনি আপনার আপনার পছন্দের একটা গান দিয়ে আজকে শুরু করেন। তারপর আমরা রিকোয়েস্টে চলে যাবো আবার। আচ্ছা, আমাদের সংসারটা দিয়ে শুরু করি। ওকে, ফাইন। আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, ছিল স্বপ্ন রাশি রাশি, ছিল স্বপ্ন। আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আজ স্বপ্ন গেছে উড়ে, শুধু তুমি আমি আছি। ফুলে ফুলে ভরা ছিল যে ঘর দুয়ার, আজ সেখানে শুধু অবিশ্বাসী হাহাকার। হায় এমন কেন হলো বন্ধু, বলতে পারো কি? কেন এক ঘরে থেকেও দুজনেই একাকী? হায় এমন কেন হয় বন্ধু, বলতে পারো কি? কেন ছোট্ট একটা হাসি সেও মনে হয় মেকি? আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আজ স্বপ্ন গেছে উড়ে, শুধু তুমি আমি আছি। একটা সময় ছিল যখন চোখও বলতো কথা, একটু কাছে পাবার জন্য কি যে আকুলতা। সারাদিনও মানে কেটেই যেত মনের কথা বলে, পার্কে বসে বিকেলে দেখা জরুরি কাজ ফেলে। একটা সময় ছিল যখন অভাবী সংসারে দুমুঠো চাল না থাকলেও প্রেম ছিল অন্তরে। এখন আমাদের সবই আছে, অনেক দামি ফ্ল্যাট, একাকিত্ব ঘোচাতে তাই ইন্টারনেটে চ্যাট। হায় এমন কেন হয় বন্ধু, বলতে পারো কি? কেন এক ঘরে থেকেও দুজনেই একাকী?
হয় এমন কেন হয় বন্ধু বলতে পারো কি, কেন তোমার আমার মাঝে আজ সবকিছুই মেকি, আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আজ স্বপ্ন গেছে উড়ে, শুধু তুমি আমি আছি। সম্পূর্ণ গানটা আপনারা অনেক চাইলে পাবেন। জোস। আহ, গানটা গানটা ইউটিউবে নিশ্চয়ই আছে। আপনার এটা কোন কোন মানে কোন অ্যালবামের ভাইয়া গানটা? এটা ছিল হচ্ছে চলপালাই অ্যালবামের, এটা রিলিজ হয়েছিল আচ্ছা, 2003-তে। ওকে, ফাইন। তাহলে ইউটিউবে সার্চ দিলে আমরা গানটা পাবো। আসলে এখন যেটা হয়েছে যে আমরা খুব ইজিলি আসলে সব গানগুলা পেয়ে যাই হাতের মুঠোয়। এটার পজিটিভ দিকও আছে, আবার নেগেটিভ দিকটাও আছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আহ ওকে, ফাইন। আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। যেমন একটা হচ্ছে কি, আপনার ফেভারিট মিউজিশিয়ানস, ফেভারিট ব্যান্ড, আপনি কাদেরকে, আপনার আপনার ভালো লাগে কাকে, মানে সেটা ইন্টারন্যাশনাল এবং দেশি যেটাই হোক, জানতে চাচ্ছিলাম। বাংলাদেশের আমার আমার মিউজিশিয়ানস বলতে যেটা, মানে আমি অর্কেস্ট্রেশন এগুলো খুব পছন্দ করি, সিম্ফনি শুনি। আমার অন্যতম পছন্দের মিউজিশিয়ানস বা অর্কেস্ট্রা যে যারা করেন তাদের মধ্যে গিটারও আছেন। ফিলহারমোনিক অর্কেস্ট্রার অনেক কাজ ভালো লাগে আমার। আমরা আচ্ছা, আহ, আরেকটা ধরনের মিউজিক আছে যেটাকে বলে হয় হচ্ছে রেনিসেন্স, ওগুলো শুনি। তারপর স্পেশালি মানে এক এক সময় এক এক জনের গান ভালো লাগে, যেমন মিউজিক গান ভালো লাগা যদি বলা হয় গানের, আমার কিছু ফিউশন মিউজিক ভালো লাগে। যেমন আমার পছন্দের একজন কম্পোজার হচ্ছে নিতেন সোয়ানি, ও আমার ভালো লাগে। একসময় তালভিন শুনতাম, খুব ভালো। তারপর বাংলাদেশের ক্ষেত্রে ধরেন আয়ুব বাচ্চুর তো কোনো তুলনা নেই, আনপ্যারালাল। ডেফিনেটলি। তারপর গিটারের স্পেশালি কমল ভাই বা এরকম অনেক, তাদের অনেক প্লেইং আমরা শুনেছি দেখেছি, ইন্সপায়ার্ড হয়েছি। অনেক কিছু আছে, ভারতে অনেকে আছে। ভারতে আহ কথা সুর একসঙ্গে যদি উপস্থাপন করার ক্ষেত্রে নতুনত্ব বলেন তাহলে অবশ্যই কবির সুমনের নাম বলতে হবে, নচিকেতা। আমার আরো খুব পছন্দের একজন মানুষ আহ শিলাজিৎ। তারপর লোপাদির গান খুব ভালো লাগে। তারও আগে অনেকে ছিলেন, অনেকে আছেন, যেমন প্রতুল প্রতুল বন্দ্যোপাধ্যায়, প্রতুল মুখার্জির গান ভালো লাগে। তারপর অনেকেই আছেন, কোনটা দেখে কোনটা বলি। কোনটা রেখে কোনটা বলি? আহ, আপনার যাই হোক, আহ, আপনি তো দেশের বাইরে, দেশের বাইরে অনেক জায়গায় অনেক শো করেছেন। ইউরোপ, বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন জায়গায়। মানে আপনার ফিলিংসটা জানতে চাচ্ছি, এই যে দেশের গানগুলো যখন আপনি দেশের বাইরে মঞ্চে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করছেন, আপনার ফিলিংসটা কেমন হচ্ছে বা রেসপন্স কেমন পাচ্ছেন, এবং পজিটিভ নেগেটিভ কোনো সাইড যদি থাকে আমি জানতে চাচ্ছি সবকিছু মিলে, কারণ আপনার দেখা এক্সপিরিয়েন্স হয়েছে, তো এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে হ্যাঁ, কিছু বলেন। মোটামুটি দুনিয়ার অর্ধেক তো ঘুরে ফেললাম গান গেয়ে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিদেশে যখন গান গাইতে কোনো অনুষ্ঠান হয়, তখন যেখানে যাই, তখন সবার মধ্যে না একটা আলাদা আন্তরিকতা থাকে, যেটা অমূল্য। এবং সেটা বাংলাদেশের আন্তরিকতা তো ডিফারেন্ট, এখানকার আন্তরিকতা আরো বেশি ডিফারেন্ট। বাংলাদেশের আন্তরিকতার মধ্যে কোথায় একটা ব্যারিকেড থাকে, সেটা যখন আমরা কোনো অনুষ্ঠান করতে যাই সেখানে আয়োজক থাকে, সিকিউরিটিস থাকে, সবকিছু মিলিয়ে একটা ব্যারিকেড রাখা হয়। বিদেশের হ্যাঁ, অনুষ্ঠানে কিন্তু ওই সিকিউরিটি বা মিউজিশিয়ানসদের জন্য আলাদা জায়গাগুলো থাকে না, চাইলে যে কেউ যে কারোর সঙ্গে কথা বলতে আসতে পারে, গ্রিন রুমে আসতে পারে, এরকম করে অনেক সময় অনেক হ্যাঁ, বেশি আন্তরিক হওয়ার সুযোগ থাকে। একটা জিনিস একটু কষ্ট হয়, সেটা হচ্ছে যে আমরা দেশে যেভাবে পারফর্ম করতে পারি, যে পরিমাণ আমাদের লাইন আপ থাকে, আমাদের সেট আপ যেটা মিউজিশিয়ান সেট আপ, রিহার্সেল থাকে, যে পরিমাণ পারফেক্টলি পারফর্ম করতে পারি, বিদেশে পারফেক্ট করাটা অনেক tough। হওয়ার প্রধান কারণ হচ্ছে যে অনেক আয়োজক আছে, তারা যেহেতু প্রফেশনাল আয়োজক না, পেশাদার আয়োজক না, তারা হয়তো নিজেরা নিজেরা সাউন্ড কোম্পানি ঠিক করে, লাইট কোম্পানি ঠিক করে। কোনো কোনো জায়গায় দেখা যায় যে স্টেজের ত্রুটি থাকে, সাউন্ডের ত্রুটি থাকে। তারপর আমরা যেরকম ট্রাভেল করে গান করি, তো আমাদের দেখা যায় যে একটা টিকিট হোটেল দেওয়ার পর ওই অ্যারেঞ্জারের হয়তো বা সামর্থ্য থাকে না যে $200 বা $150 দিয়ে আর একটা গিটার আমার জন্য ক্যারি করার জন্য নিয়ে যেতে। যেটা ইতালিতে হয়েছিল একবার, সেটা আপনিও একটু দেখেছেন যে
আমি হয়তো একটা গিটার রাখতে বললাম আমার জন্য, বা একটা ড্রামস রাখতে বললাম আমার মিউজিশিয়ানের জন্য, সে হয়তো বা এমন একটা গিটার রাখলো যে গিটারটা আসলে স্টেজে চলে না, অকেজো একটা গিটার। তো এরকম কিছু কিছু সমস্যার কারণে আমাদের পারফর্ম করতে অনেক সময় প্রবলেম হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে আমরা যত সমস্যাই পাই ভালোবাসা দিয়ে সেটা কাভার করে ফেলতে পারি আর কি। আমরা আহ খুশি হব আমি, বা আমরা আমরা যারা বাংলাদেশ থেকে যে যে বিভিন্ন জায়গায় পারফর্ম করি, বা ইংল্যান্ড থেকেও আমি অনেক জায়গায় যে পারফর্ম করি, যেহেতু এখানে বেশিরভাগ সময় থাকি। আমরা যদি খুব আরো অনেক ভালোবেসে পারফর্ম করতে পারতাম, আর অনেক খুশি হতাম যদি আমরা ফুল টিম মুভ করতে পারতাম। 4 জন 5 জনের একটা টিম যদি আমরা কোথাও দিয়ে কোনো দেশে গিয়ে একসাথে যারা সবসময় গান করি, তারা হ্যাঁ। যে যে পারফর্ম করতে পারতাম। আপনি মিউজিশিয়ান, আপনিও জানেন, যেহেতু আপনি পারফর্ম করেন, যে এটা অনেক বেশি কমফোর্টেবল একটা জায়গা, যেখান থেকে ধরেন আপনি আপনার শ্রোতাদের জন্যই তো গান, তাদেরকে আরো ভালোবাসা দিয়ে গান শোনানো যেত। এইটা আসলে অনেক দুইটা ব্যাপারই অনেক ইম্পর্টেন্ট। মানে আপনার সাথে আমি একমত। প্রথমটা হচ্ছে যে একটা স্টেজে যখন আপনার বাংলাদেশে যেটা হয় যে আসলে যারা ইভেন্ট অর্গানাইজ করে বা সাউন্ড কোম্পানি বা যারা আসলে ম্যাক্সিমামই আসলে জানে হুম কোন জিনিসটা দরকার, কোন কোন ইকুইপমেন্টটা দরকার স্টেজে একটা সাউন্ডের জন্য। আমাদের আসলে দেশের বাইরে যেটা হয় যে যারা আয়োজনগুলো করে, অনেক আয়োজকই আসলে এই ব্যাপারে খুবই অজ্ঞ। এবং আহ, এইটার এই প্রবলেমটাই কিন্তু আমি নিজে পার্সোনালি অনেক জায়গায় অনেকবার পড়েছি, অনেক জায়গায়। মানে এগুলো আসলে বলার মতো না, কি কি সিচুয়েশন গুলা, হোয়াট সিচুয়েশন গুলা। এবং আপনার মতো আসলে ওইটাই যে আসলে যত সিচুয়েশন খারাপই হয়েছে হয়তো বা ওইটাকে মানিয়ে নিয়ে অর্গানাইজ করে সুন্দর করে করে দিয়ে আসছি, প্রোগ্রাম শো করে আসছি, বাট আসলে স্যাটিসফ্যাকশনটা ছিল না। এটা হ্যাঁ। থাকে। তো এটা আসলে অর্গানাইজারদের দোষও না, ওরা হয়তো অনেক কিছু জানে না। হয়তো মনে করে প্রীতম আসতেছে, প্রীতম আসলেই তো এনাফ, প্রীতম গান গাবে, হয়ে গেল। কিন্তু প্রীতম ভাইয়ের গান গাওয়ার পেছনে যে যে এরকম জিনিসগুলা যে আরো। অনেক বাজে এক্সপিরিয়েন্স আছে। ধরেন আমি গান গাইতে গেছি একবার একটা জায়গায় ইউরোপের, সুইডেনে। তো গান গাইতে গেছি, গান গাওয়ার 1 সপ্তাহ আগ থেকে বলছি যে ভাই আমার সাউন্ড কিন্তু প্রফেশনাল লাগবে, যেহেতু মিউজিশিয়ান কম, আমি গিটার বাজিয়ে বাজিয়ে গান হ্যাঁ, হ্যাঁ। গাবো। আমার ভালোও লাগে সেটা, একা একা গিটার বাজিয়ে বাজিয়ে, বা একজন বেজিস্ট যদি থাকে বা একজন অ্যাকুস্টিক গিটার যদি কেউ অ্যাকম্পানিয়ান থাকে, গল্প করবো, গান গাবো, 4 ঘন্টা 5 ঘন্টা গান গাবো, আমার কোনো ক্লান্তি নাই। তারপরে সাউন্ডের ওই লোক বলল, সে আমাদের যে যিনি কন্ট্যাক্ট করেছেন, যিনি আর কি প্রোগ্রামটা আয়োজন করেছেন, উনি সাউন্ডের এক লোককে ঠিক করেছেন। তো উনি খুব কনফিডেন্ট। তো উনি আবার আরেকজন ইন্ডিয়ান সাউন্ড ইঞ্জিনিয়ারকে ঠিক করলেন। তা আমাদের যে বাঙালি সাউন্ড ইঞ্জিনিয়ার, সে বলল না দরকার নাই, আমি পারবো। তো উনি ইন্ডিয়ান সাউন্ড ইঞ্জিনিয়ারকে ভাড়া করতে দিলেন না। তো সাউন্ড যেদিন করতে গেল, যেদিন নাকি গান গাইতে গেলাম, সেই দিন উনি একটা SM58-এর 57-এর একটা মাইক নিয়ে আসছেন, একটা গিটার কেবলও মোটামুটি একটা ওইরকম ভাবে কাজ করে না, আর একটা ছোট এম্প নিয়ে আসছে, যে আমরা মনিটর এম্প দিয়ে যেটা করি। উনি আচ্ছা, আচ্ছা। বলতেছে এটা দিয়েই হয়ে যাবে। এখন অডিয়েন্স হচ্ছে আপনার রোমান প্ল্যাটফর্মের যে প্যাটার্নের যে অডিয়েন্স, হ্যাঁ, সিট গুলো আস্তে আস্তে উপরের দিকে গেছে। সো আমার যদি হ্যাঁ, হ্যাঁ। এয়ার লেভেলে, মানে আমার আই লেভেলে যদি মনিটর না থাকে, আমি তো পেছনের লোককে গান শোনাতে পারবো না, সাউন্ডই যাবে না। ফ্লোরের কাছে একটা অ্যাম্প রেখে এটা কি গান করা সম্ভব? এমন কষ্ট, মানে আমি তো পুরো একটা অদ্ভুত বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলাম, যে আমাকে তাহলে খালি গলায় গান গাইতে হবে। পরে যখনই মাইক দেয় তখনই নয়েজ হয়, যখনই মাইক মুখের সামনে দেয় আচ্ছা। তখনই নয়েজ হয়, কারণ ওটা তো ক্যাপেবল না, আর এটা প্রফেশনাল সাউন্ডের জন্য না। হ্যাঁ। তারপর যেটা করলাম, আমি বললাম যে ঠিক আছে আপনাদের মাইক অফ রাখেন, আমি খালি গলায় গান শুনি। প্রায়, এটা একটা খুব স্পেশাল প্রোগ্রাম ছিল, অল্প কিছু অডিয়েন্সের প্রাইভেট প্রোগ্রাম টাইপের, 50 40 50 60 জনের মতো মানুষ ছিল পুরো অডিয়েন্স, বা 100 জনের মতো, আমি ঠিক গুনি নাই। এর মধ্যে বসে বসে আমি একা একা খালি গলায় গান গাইলাম। আমার সাথে একজন মিউজিশিয়ান ছিলেন, বিখ্যাত একজন মিউজিশিয়ান ছিলেন, উনি বাংলাদেশে অনেক পুরোনো ব্যান্ড, আমি নাম বললাম না আর কি, তো যেহেতু একটা আচ্ছা, বাজে আচ্ছা। এক্সপিরিয়েন্স। এরকম অনেক সময় হয়েছে, অনেক সময় দেখেছি। সেটাই আসলে এগুলা হয় এখানে, এগুলা ফেস আমরা করি। বাট আমি আমার দিক দিয়ে আসলে চেষ্টা করি যতটুক সম্ভব, মানে বাজেটটাকে একটু সাউন্ডের দিকে একটু বাজেটটা বাড়ানোর জন্য। এটা মানে আমার ফার্স্ট কন্ডিশনটাই থাকে। কারণ সাউন্ডটা যদি ঠিক না পান আপনি, আসলে স্টেজ যাই হোক, লাইটিং যাই হোক, সাউন্ডটা যদি ঠিক মতো না ইয়ে করা যায়, দেন আপনি নিজেও কিন্তু স্যাটিসফাইড হবেন না। হুম। ট্রু, একদম। আপনি আমাদের কন্ট্রাক্ট যতই করে কিন্তু একদম বন্ধই দেয়া থাকে যে সে প্রফেশনাল সাউন্ড নিবে, কিন্তু ওই যে কথা ঠিক রাখতে পারে না কোনো না কোনো কারণে।
হয়তো যারা অ্যারেঞ্জ করে তারাও ধোকা ধোকা খায়। আই ডোন্ট নো, মানে তাদের সাথে যে সাউন্ড সে কি কথা বলে আমরা তো জানি না। আহ, সেটাই আপনার সাথে আমার আমাদের রোমে একবার এই প্রবলেমটা আমরা পড়েছিলাম। বাই দা ওয়ে, তারপরও ওইটার সাউন্ড অনেক মানে ভালো ছিল। অ্যাম্প ট্যাম্প পুরোনো এগুলো গুলো আমি ঘুরে অনেক, হ্যাঁ, হ্যাঁ। যে বাই দ্য ওয়ে, আর আরেকটা যেটা বললেন যে মানে গ্রুপের যে ব্যাপারটা, এটা আসলে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে আপনি যে ধাঁচের গান করেন বা আপনি যে গানগুলা করেন, আপনার যখন একটা গ্রুপ থাকে, আপনি যখন গ্রুপের সাথে একসাথে পারফর্ম করেন, প্র্যাকটিস করেন, আপনাদের কিন্তু একটা বোঝাপড়া থাকে এবং আপনার পারফরমেন্সটা, আপনি রিল্যাক্স, যে আপনি যা ডেলিভারি দিচ্ছেন, আপনার পেছনে যারা আছে, আপনার সাথে যারা আছে, ওরা আপনাকে বুঝতেছে, আপনি তাদেরকে বুঝতেছেন। এবং ডেলিভারিটা সবাই মিলে সুন্দর করে দিচ্ছেন, এবং এন্ড অফ দ্য ডে মানে আপনার পারফরমেন্সটা কিন্তু ফুলফিল। বাট আপনি যখন সিঙ্গেল ভাবে কোথাও যাবেন, যত ভালো মিউজিশিয়ানই হোক, দেখা গেছে আপনি যে জিনিসটা চাচ্ছেন বা এটা হয় না, মানে সেম জিনিসটা ডেলিভারি দিতে পারে না। প্রথম কারণ হচ্ছে যে যে যদি আপনি কমন প্লে লিস্ট থেকে গান করেন, লাইক ধরেন আপনি গানস এন্ড রোজেস করবেন, বা হ্যাঁ, আপনি হ্যাঁ, ধরেন ওইটা মেটালিকা করবেন, বা কোনো হ্যাঁ, একটা গান করবেন, বা ধরেন আপনি সাথেল্লাও গাইবেন, ঠিক আছে, বা ডাক দিয়াছেন দয়াল আমারে করবেন। এই গানটা যে কমিউনিটির হোক, যদি ইংলিশ কমিউনিটির কেউ হয় সে কিন্তু মেটালিকার ওই গানটা জানে, হ্যাঁ, গানস এন্ড রোজেস গানটা জানে। তার মানে সে জানে যে কখন ধরতে হবে, কখন ছাড়তে হবে, কয়টা মেজর কি সলো হ্যাঁ, বাজবে, হ্যাঁ, হ্যাঁ, জানে। সবকিছুই। সাধেল্লাও বাজাইতে গেলে ওই যে কি তাল বাজাইতে হবে আর কোন সলো বাজাইতে হবে, গানের কোর্স কি, এটা কিন্তু সে জানে। কিন্তু ধরেন আমি আমার গান, ধরেন বাচ্চু ভাইয়ের একটা গান, যে গানটা বাচ্চু ভাই নতুন করেছে, হ্যাঁ, এটা কিন্তু লন্ডনের একটা মিউজিশিয়ান বা ইতালির একটা মিউজিশিয়ান গানটা তুলে রাখে নাই, এটা তার নতুন গান। বা জেমস ভাই একটা নতুন গান, বা আমার একটা নতুন গান, আমি তো আমার গান ছাড়া অন্য কারো গান গাইবো না। এখন যখন আমি কমন টপ 10 গান গাইতে যাইবো তখন প্রবলেম নাই। হ্যাঁ, তখন সে বেঁচে যাওয়া যায়। অডিয়েন্স যখন গান শুনতে চায় তখন দেখবেন নতুন নতুন গানের নাম দেয়। আর আয়োজক মনে করে যে আমি তো উনাকে ডাকছি, উনি হয়তো টপ 10 গানই গাইবেন, এরকম। সো এই কনফিউশন থেকে ওই মিউজিশিয়ানরাও, আর কেউ তো শো ছাড়তে চায় না। কোনো মিউজিশিয়ানকে যদি বলা হয় যে অমুকে আসতেছে, আপনি কি ওনার সাথে বাজাবেন, বাজাতে পারবেন, উনি কিন্তু কোনো দিকে না তাকিয়ে বলে ফেলবে হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু উনার একটা গানও হয়তো সে শোনে নাই। এরকম হয়, অনেক হয়। ডেফিনেটলি। আসলে আমাদের এই প্রবলেম গুলা। প্রফেশনালিজমটা নাই, মানে এটা বিদেশের ক্ষেত্রে হয়তোবা আমাদের আমাদের যারা অ্যারেঞ্জার তাদের পক্ষে তো সম্ভব না। ধরেন আপনার আজকে অরিজিৎ সিং, বা আজকে ধরেন আপনার ইন্ডিয়ান সোনু নিগম বা নেহা কাক্কার যখন একটা টিম নিয়ে কোথাও যায়, 70 জন 80 জনের একটা টিম নিয়ে এসে শোতে যায়, তার টিকিটের দামও তো সেরকম। ধরেন 70-80 পাউন্ড থেকে লন্ডনের টিকিট শুরু হয়, বা 30-40 পাউন্ড থেকে 150 পাউন্ড পর্যন্ত টিকিট থাকে। এই যে আমরা যখন লাস্ট কিছুদিন আগে একটা কনসার্ট দেখলাম, ইসের অরিজিৎ সিং এর একটা কনসার্ট দেখলাম গত বছর বা তার আগের বছর, পুরো অর্কেস্ট্রা কিন্তু সে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, কিন্তু এই অর্কেস্ট্রার জনক কিন্তু ইউরোপিয়ান মিউজিশিয়ান দিয়েই তো অর্কেস্ট্রা হয়। কিন্তু এখান থেকে সে না নিয়ে স্টাফ নোটেশন দিয়ে দিলে কিন্তু এখানে রিহার্সাল করে বাজাতে পারতো, উনি কিন্তু সেটা করেন নাই। উনি কিন্তু ওনার জায়গা থেকে নিয়ে আসছেন। সো এই বিষয়গুলো আর কি ওনাদের মতো করে আমাদের কমিউনিটি তো বিল্ড করে নাই, যে কারণে আমাদের অনেক কিছু সাফার করতে হয়। রাইট। আসলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং আমি জানি না এটা আদৌ কবে হবে কি হবে না। মানে আমাদের এটা অনেক বড় মানে আমি বলবো এটা আসলে আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। মানে আমাদের যে অবস্থা, আহ, বাংলাদেশ থেকে একটা মিউজিশিয়ান বা একটা ব্যান্ড আনতে গেলে আমরা কিন্তু অনেক কিছু হিসাব করি। হুম। এবং অনেকাংশেই দেখা যায় যে ওই ব্যান্ডটা নিয়ে আসলে আমি খরচটা উঠাতে পারবো কিনা, যারা ইভেন্ট অর্গানাইজ করে এখানে, ওগুলো নিয়ে চিন্তা করি। মানে 4-5 জনের একটা গ্রুপ নিয়ে আসতে চাইলেও হিমশিম খেতে হয়। আর সেখানে 70-80 জনের একটা টিম নিয়ে একটা সেটা কোনোদিন মিউজিশিয়ান সম্ভব হয় আসবে, না, একটা সিঙ্গার আসবে, এটা আসলে এটা জানি বাংলাদেশে না। কখনো সম্ভব হবে না এটা। যেমন চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড যখন দুবাইতে করে, চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ডের সঙ্গে তো আমিও জড়িত ছিলাম এক সময়। ওনারা কিন্তু 30-35 জন মিউজিশিয়ান নিয়ে গিয়ে কনসার্ট করে দুবাইতে। আচ্ছা, এই আচ্ছা। কারণে এখানকার কনসার্ট ভালো হয়। আহ ইউরোপে এটা কখনো দেখি। ডেফিনেটলি। আপনি আসলে আপনি এগুলা অর্গানাইজের জন্য সবকিছুই আসলে যারা অর্গানাইজ করে ইভেন্ট ম্যানেজমেন্ট গুলো, বা সবাইকে আগে আসতে হবে আর কি। সবাই সবাই মিলে হ্যাঁ, মানে একটা ইয়ে করলে দরকার। একটা। যেমন ধরেন আপনি ইউরোপে যখন শো হয়, সেনজেন কান্ট্রি গুলোতে যখন শো হয়, তখন চাইলে পরে একজন অ্যারেঞ্জার 10 জন অ্যারেঞ্জারের সাথে কথা বলে তারা 5 জন এক মিউজিশিয়ানকে কিন্তু এক একসাথে, মাসের জন্য হ্যাঁ। নিয়ে আসতে পারে।
যে আমরা 5 জন বা 7 জন শিল্পীকে আনবো, এই শিল্পীরা আমাদেরকে আগামী 2 মাস বিভিন্ন অনুষ্ঠানগুলো করে দিবে। তাহলে কিন্তু বিষয়টা ইজি হয়ে যায়। আপনাকে কিন্তু একই জিনিসের জন্য বারবার বাংলাদেশ থেকে ফ্লাইট করে করে, একটা টিকিটের দাম যদি 800 ইউরো হয়, 1000 ইউরো হয়, আপনি কিন্তু পোষাতে পারবেন না যদি এক সপ্তাহ পর আর্টিস্ট হ্যাঁ, আনেন। হ্যাঁ। আপনি যদি একবারে আর্টিস্ট নিয়ে আসেন, এরকম প্রফেশনাল অর্গানাইজেশন লাগবে, এছাড়া সম্ভব না। আসলে এই ইউরোপের এই মিউজিক অর্গানাইজেশন এবং ইভেন্টটাকে একসাথে করার জন্য এবং এই মিউজিকটাকে একসাথে করার জন্য কিন্তু আমার আমার একটা আমি ট্রাই করতেছি, আমার একটা প্রচেষ্টা, মানে এই জিনিসটাকে ইউনিটিতে করে কিভাবে একটা ভালো কিছু করা যায় মিউজিক নিয়ে ফিউচারে, ইউরোপ বেসড। এটা এটার জন্য সম্ভব, কিন্তু আমার কারণ এই পেজ আমি নিয়ে। দেখলাম যে ইংল্যান্ডে এবং আহ, ইউরোপে, স্পেশালি ধরেন ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, তারপর সুইজারল্যান্ড, তারপর সুইডেন, এরকম কয়েকটা স্পেন। জায়গা, স্পেন, এরকম কয়েকটা জায়গায় প্রতি বছর মিনিমাম এক একটা দেশে মিনিমাম 7টা 10টা করে শো হয়। মিনিমাম 7টা, ছোট বড় মিলায়। এবং কোন শো এর বাজেটই কিন্তু আমি যতটুকু জানি, মানে মিউজিশিয়ানসদের জন্য বাজেট 5-7 হাজার ইউরোর কম না, সব মিলায়। মানে মিউজিশিয়ান এন্ড সিঙ্গার মিলায় ছয় সাত সিঙ্গার হাজার সবকিছু, হ্যাঁ। 7-8 হাজার ইউরো। এখন আপনি হিসেব করেন যে আপনি যদি 5 জন মিউজিশিয়ান বাংলাদেশ থেকে আনেন, বা একটা টিম বাংলাদেশ থেকে বা যেখান থেকেই নেন, নিয়ে একটা টিম করলেন, এই টিমটাই 3 জন সিঙ্গার বা 2 জন সিঙ্গার আর হচ্ছে 5 জন মিউজিশিয়ান, এরাই পুরো ইউরোপটা একটা, ঘুরবে। কত চিপ হয়ে যায় দেখেন, কত খরচ কমে যায়। হ্যাঁ, আসলে ওই জিনিসটা একটা অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ করলে পুরাটাই হচ্ছে আসলে ইউনিটি। ইউনিটিটা আসলে ঠিক থাকলে এবং অর্গানাইজ করলে আমার মনে হয় সম্ভব, এগুলা সুন্দরভাবে সবকিছু করা সম্ভব। বাই দ্য ওয়ে ভাইয়া, অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, অনেকেই আসলে গান শুনতে যাচ্ছে, কমেন্টস করছে, গানের কমেন্টস মানে রিকোয়েস্ট আসছে। আমাদের সাথে দেখছেন অস্ট্রেলিয়া থেকে মৃদু মৃদু আহমেদ দেখছেন, গান শুনতে চাই কমেন্টস করেছেন। বাংলাদেশ থেকেও দেখছেন অনেকে। এখন আসলে অনেক রাত, অস্ট্রেলিয়াতে অনেক রাত। তো আমরা কি আরেকটা গান শুনে আসতে পারি? এরকম কোনো না। বালিকা গানটা শুনতে চাই। বালিকা শেষের দিকে গাই, কারণ এটার অনেক রিকোয়েস্ট আসবে। আচ্ছা, আচ্ছা। আহ, আমি ভিউয়ার্সদেরকে বলছি, আপনাদের যদি স্পেশালি কোনো গান শোনার ইচ্ছা থাকে, তো আই থিংক কমেন্টস করে জানালে আমি প্রীতম ভাইকে বলতে পারবো, রিকোয়েস্টটা করতে পারবো। যদি কারো কোনো স্পেশাল কোনো গান শোনার ইচ্ছা থাকে, সো প্লিজ কমেন্ট শেয়ার। এই গানটা আমার খুব পছন্দের একটা গান। যাও ফিরে যাও যদি যেতে চায় মন, জোর করে কেউ কারো হয় না আপন। যাও ফিরে যাও যদি যেতে চায় মন, জোর করে কেউ কারো হয় না আপন। হৃদয় হৃদয় যদি না বোঝে আর, পোশাকি প্রেমের বলো কি দরকার। হৃদয় হৃদয় যদি না বোঝে আর, লোক দেখানো প্রেম কি দরকার। যাও ফিরে যাও যদি যেতে চায় মন, জোর করে কেউ কারো হয় না আপন। হৃদয় হৃদয়ে যদি না বোঝে আর, লোক দেখানো প্রেম কি দরকার। হৃদয় হৃদয় যদি না বোঝে আর, পোশাকি প্রেমের বলো কি দরকার। জোস। আহ, আসলে অনেক আবেগ, অনেক আহ, মনের অনেক ভাব প্রকাশ আপনার গানের মাঝখানে। এবং আসলে রিয়েলিটিটা বোঝা যায় গানের ইয়েতে, বোঝা যায় যে এখানে একটা রিয়েলিটি মানে চোখের সামনে মানে ভাসে কথায়, মানে এত সুন্দর একটা ইয়ে থাকে। জোস।
আসলে কোভিডটা নরমাল হলে আই থিংক আবার সব জায়গায় প্রোগ্রাম শুরু হবে, আপনাকে আমরা আবার পাবো, বিভিন্ন জায়গায় শো করবেন, আপনাদের আপনাকে ব্যান্ডটা সরাসরি কিন্তু দেখতে আমার পাবো। খুব ভালো লেগেছে। আপনাদের ব্যান্ডটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে ইতালিতে যারা অনুষ্ঠান করে তারা যদি ধরেন ধরেন আমি গেলাম বা আমার মতো একজন সিঙ্গার গেল আর আপনাদের ব্যান্ড, এই সব মিলিয়ে যদি একটা ধরেন আপনার 3 দিন 4 দিন আগে যদি যে 2 দিন রিহার্সাল করে পারফর্ম করা যায় তাহলে হ্যাঁ, ডেফিনেটলি। সুপার অনুষ্ঠান করা আহ সম্ভব। আসলে ওইটাই আমাদের ইউনিটিটা থাকতে হবে, একসাথে যোগাযোগ করে একসাথে ইয়ে করে আসলে করলে অনেক জোস কিছু আপনি আমরা করেন, আমি প্রেজেন্ট আছি। করতে পারবো। আমার তো এখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না। আমরা অনলাইনে সেটাই, প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আগে, তারপর কিছুদিন, তারপরে লাইভ প্র্যাকটিস করবো, তারপরে গিয়ে শুরু করে ফেলবো, অসুবিধা নেই। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। মানে ইয়েটা ঠিক হলে, কোভিডটা একটু নর্মাল হলে হয়তো সামনে আমাদের অনেক শোটা, আসলে এই বছর তো আমরা অনেক শো মিস করেছি, অনেক শো মানে ক্যান্সেল হয়ে গেছে। অনেক। ইনশাল্লাহ সামনের প্রোগ্রাম গুলার শুরু হলেই আপনার সাথে একটা ইয়ে করে আমরা একসাথে একটা কিছু করবো হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। অবশ্যই মজা হবে। ইনশাল্লাহ আপনিও আমাদের সাথে থাকবেন, আমার এটা আমারও ভাল লাগছে। হ্যাঁ, যে একসাথে আসলে কিছু একটা করলে এটার মজাই অন্যরকম, ভালো কিছু একটা দেওয়া অবশ্যই। যায়। আচ্ছা, আপনার ব্যাপারে একটু আসি, সেটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যালবামের একটু ফিলিংসটা জানতে চাচ্ছি। যখন প্রথম অ্যালবামটা বের করেছিলেন, তখন অ্যালবামটার নিয়ে কিভাবে সাড়া পড়লো, কতটুকু সাড়া পড়লো, এবং আপনার ফিলিংসটা এগুলো একটু জানতে চাচ্ছি প্রথম। আমার প্রথম যেই অ্যালবামটা আমি জমা দিয়েছিলাম সেখান থেকে আসলে কিন্তু গান রিলিজ হয়েছিল একটা। প্রথম আচ্ছা, অ্যালবামটা জমা দিয়েছিলাম ধরেন আপনার 97-এর দিকে। তার আচ্ছা, 2 বছর পর একটা গান রিলিজ হয় 1999-এর নভেম্বরে। এটাও একটা মিক্স অ্যালবামের সাথে। সেই মিক্স অ্যালবামে গান ছিল কুমার বিশ্বজিৎ, শাকিলা জাফর, তপন দা, তারপর আরো অনেকের গান ছিল। সেখানে আমার একটা আচ্ছা। গান নিউ কামার হিসেবে রিলিজ হয়, সেটা ছিল জীবনে আমার প্রথম রিলিজ হওয়া অ্যালবাম। আর তারপরে যেটা সলো বের হয়, প্রথম ডেবিউ অ্যালবাম যেটা বের হয় 2002 লাস্টে, সেটার নাম ছিল 2 ইঞ্চি সুখ চাই। এবং ওই গানগুলো একটাও তখনকার সমাজে মানে খুব সমাজ নিয়ে ভাবে এরকম মানুষ ছাড়া বা মিউজিক নিয়ে রিসার্চ আছে এরকম মানুষ ছাড়া অন্য কারো ভালো লাগার কোনো কারণ ছিল না। আমি গানটা ওইভাবেই শুরু করেছিলাম। গানের অ্যালবামের আচ্ছা, নামই ছিল 2 ইঞ্চি সুখ চাই, সম্পূর্ণ কাব্যিক একটা নাম, যেটা ওই বাজারে তখন খুব অচল ছিল। এবং আমি ধরে নিয়েছিলাম যে আমি আসলে গণহারে গান কখনোই গাইবো না, এটা আমার প্ল্যানই ছিল, সেইভাবেই করা। এক্সাইটমেন্ট ছিল। সবচেয়ে মজার ব্যাপার ছিল যে গানটা রিলিজ হওয়ার মাসখানেক পরে আমি আমাদের একজন খুব বিখ্যাত ছড়াকার আমিরুল ইসলাম ভাই, উনার একটা বইয়ের কাভারের জন্য, 21-এর বইয়ের একটা ডিজাইনের জন্য উনি গেলেন হচ্ছে আমাকে নিয়ে ধ্রুব এসদার বাসায়। ধ্রুব এস যিনি প্রচ্ছদ লেখেন, এবং হ্যাঁ, হ্যাঁ, ভালো করেছি। এবং একটা রেয়াজ আছে যে ধ্রুবদা কিন্তু অনেক পিকি মানুষ, অনেক চুজি মানুষ, কারোর সাথে খুব একটা কি কথা টথা বলে না। এবং উনার উনার সম্পর্কে মানুষের ধারণা অন্যরকম। কারণ উনি হুমায়ুন আহমেদ থেকে শুরু করে বাংলাদেশের বিখ্যাত হুমায়ুন বিখ্যাত। আহমেদের, হ্যাঁ, হুমায়ুন আহমেদের মনে হয় 99% বইয়ের প্রচ্ছদ ধ্রুব এসের করা। হ্যাঁ, সো এবং উনার চিন্তা ভাবনা চেতনার জায়গাটাই অন্যরকম, কনসেপ্টে অন্যরকম, লিভিং স্টাইল। তো বসে বসে আমরা বসে আছি, তো উনি একটা একটা করে এই পেন্টিং যেটা করছিল সেটা করছিলেন, ডিজাইন আর কথা বলছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। যে গানটা গাইছিল আমি শুনে অবাক হলাম যে ওই গানটা আমার গান। তা আমি খুব চিনে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি এই গানটা কোথায় শুনছেন? বলে যে আমি মৌচাক মোড়ে বাজতেছিল গানটা, শুনলাম ভালো লাগছে। আমি চিন্তা করলাম যে প্রাথমিকভাবে আমি সফল অ্যালবামটা নিয়ে। কারণ হচ্ছে যে আমি এমনিতেই গণহারে শোনার জন্য গানটা করি নাই, কারণ একটু শুনতে সময় লাগবে। কারণ আমাদের দেশে কিন্তু ওই কালচারটা নাই যে একজন গীতিকার সুরকার গান লিখে গাইবে এটা মানুষ শুনবে, এই কালচারটা কিন্তু আমাদের দেশ তখন এস্টাবলিশ না। আমি টকিং অ্যাবাউট 1999, 2000, 2002। আর ওই সময় যে গান চলতো সবই হিন্দি গানের বাংলা, মানে অনেক ম্যাক্সিমাম টপ 10 রিলিজ অ্যালবাম রিলিজ হতো সেটা হ্যাঁ, হিন্দি একটা গানের। একটা বাংলাদেশে একটা সময় গিয়েছে আসলে, সেটা খুব কম, মানে কম স্টেবল করেছে একটা সময়। আমার ঠিক সালটা মনে নাই, বাট একটা সময়, এবং তখন হিউজ পরিমাণ শুধু ওই হিন্দি থেকে বাংলার যে টপ 10 গানগুলা, ওই সময়টাই গেছে। আমার মনে হয় ওই সময় যত অ্যালবাম বেরোচ্ছে সব ফ্লপ, অন্যান্য আর কি আশেপাশে চান্সই পায় হ্যাঁ, নাই কেউ। হ্যাঁ, সব ফ্লপ। ওই সময় বলছি ধরেন আপনার 97, 98, হ্যাঁ, হ্যাঁ, ওই সময়। 2000, 2001 সব হিন্দি গানের বাংলা চলতো, টপ 10 কালচার। সেই সময় আমার ওই গান বের হওয়া খুব সিলেক্টিভ কিছু ওয়ার্ডস নিয়ে, খুব সুন্দর কবিতার মতো করে গান। মানুষ তো অনেকে মানে এটা পছন্দ করার কথা না। সেই সময় যখন দেখলাম যে ধ্রুবদা আমার গান গাইছে গুনগুন করে, তখন ভাবলাম যে না, অন্তত পক্ষে যেই
স্বপ্নটা নিয়ে বা যে ইচ্ছাটা নিয়ে যে এক ধরনের স্ট্যান্ডার্ড শ্রোতা হবে, যারা শুনবে গান, বুঝবে, ভাববে, তাদের কেউ একজন। ওটা আমার জীবনে প্রথম সারপ্রাইজ, প্রথম এক্সপিরিয়েন্স আমার সলো অ্যালবামে, যেটা খুব ভালো লেগেছিল। এবং মজার ব্যাপার ছিল হচ্ছে যে ওই অ্যালবামটার কারণেই, অ্যালবামটা রিলিজ হয়েছিল সিএমভি থেকে। ওই অ্যালবামটার কারণে পরে সাউন্ডটেক থেকে বাবুল ভাই আমাকে সরাসরি বললেন যে আপনি আমাদের এখানে মিউজিক ডিরেকশন করেন, আপনি গান করেন আরেক কোম্পানিতে, এটা তো হয় না। সাউন্ডটেকে যারা আচ্ছা একবার আসে সাউন্ডটেকেই কাজ করে, আপনি আমাদেরকে অ্যালবাম দেন, আমরা আপনার অ্যালবাম রিলিজ করবো। তখন আমি ভাবলাম যে আপনারা কি আমার, আমি যে ধরনের গান গাই সেখানে কিন্তু মানে আমার গানের চয়েসটা প্রথম থাকবে। আমি আমার গানে কোনো রকম কোম্পানির ইনপুট চাই না, যে আমাকে বলবে এরকম গান করে দেন, এরকম গান করে দেন। বলে না না, আপনাকে তো এর জন্য বলি নাই, আপনি যেরকম গান করেন আপনি সেরকম গানই দিবেন, আপনার গানে কোনো কাটাছেঁড়া হবে না। আমি বললাম, ঠিক আছে তাহলে আচ্ছা দিও। তারপরে আমি ষোলো পালে অ্যালবামটা দিই। আচ্ছা আচ্ছা। তো ফাইনালি মানে আপনার যেটা হয়েছে যে অ্যালবামটা যখন অ্যালবামগুলো বের হয়ে মানে প্রথম দিকের কথা বলছি, প্রথম দিকে আসলে আপনার যেই ধরনের চিন্তা ভাবনা থেকে গানগুলো আসা, আসলেই আমাদের দেশের মানুষগুলো আসলে ওই জিনিসটা অত ইজিলি আর কি নিতে পারে না আর কি। কঠিন, আপনাকে সবাই তো বুঝতে হয়। আসলে যেমন আমি বিনোদন চায়, সবাই তো বিনোদন চায়। কেউ তো সেটাই। ভাবতে চায় না গান, গান গানের সঙ্গে নিজের জীবনকে কেউ কখনো মিলাতে চায় না। হয়তোবা দেখা যায় যে সে খুব কষ্টে আছে, দুঃখে আছে বা অভাবে আছে, কিন্তু গান শুনছে কিন্তু রাজার গান। সেটাই। বাই দ্য ওয়ে, আচ্ছা, আপনার অ্যাক্টিং এর ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আপনি কি আপনার নাটক নিয়ে কোনো কাজ করছেন এরকম আমি মনে হয় একটা কিছু এর আগে শুনেছিলাম, নাটক টাটক নিয়ে প্রোডাকশন বা কোনো কিছু। আমি আহ, টুকটাক অভিনয় করেছি, সেটা সিরিয়াস কিছু না। নাটক করার ইচ্ছে ছিল এক সময় অনেক প্রবল। আচ্ছা আচ্ছা। আর লাস্ট কয়েক বছর তো কিছু নাটক প্রডিউস করেছি টুকটাক। আরো কিছু করার ইচ্ছে ছিল, এই বছরটা খুব বেশি করার ইচ্ছে ছিল, কিন্তু এই বছর তো একদম ধ্বংস এই হয়ে গেল। বছরটা আসলে, হ্যাঁ, ভবিষ্যতে এই বছর। ওকে। সামনে কি কোনো প্রজেক্ট আসছে আমাদের জন্য? আপকামিং কোনো কিছু, আপকামিং নতুন গান কিছু? আছে অনেক। নাটকের কয়েকটা স্ক্রিপ্টের ব্যাপারে কথাবার্তা হয়েছে, ভাবছি, দেখছি গল্পগুলো। এখন নাটক করতে হয় হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে, বা হ্যাঁ ওই 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 পরিবেশে কি কি চলছে বা কি কি চলবে, বা কিভাবে মানুষ কোন কোন কাজগুলো করলো। তো যখন আমি আমার প্রোডাকশন শুরু করব, হয়তো আগামী বছর ছাড়া তো সম্ভব না, এই বছর তো আরো 6 মাস হ্যাঁ। লাগবে ঠিকঠাক হতে। তখন হয়তো বা ওই আপনার সবচেয়ে বড় সাপোর্ট আমরা যতটুকু জানি আমাদের ভাবি, ফামি ভাবি, স্মৃতি ফামি ভাবি। উনিও নিজেও আসলে এটার সাথে জড়িত, নাটক টাটক করতেন এক সময়। আমার আমার পার্সোনালি আমার অনেক ফেভারিট ছিলেন। ওনাকে আমার অনেক ভালো লাগতো, ওনার অভিনয় ভালো লাগতো। আহ তো ওনার সাথে কি কোনো আহ আহ, ছবি বা ফিউচারে কোনো ফিল্ম মেকিং বা এরকম কোনো কিছুর ইচ্ছা আছে আপনার? আমার ওই ধরনের ইচ্ছা থেকে কোনো কাজ করব না। কিন্তু আচ্ছা আচ্ছা। যদি কখনো প্রয়োজন হয়, যদি ধরেন আমরা তো ডিরেক্টর বেসড কাজ করি, আমি আমার কাজ, আমার প্রযোজনা থাকলেও আমি নিজে ডিরেকশন করছি না, আমরা আচ্ছা আচ্ছা ডিরেক্টর আচ্ছা। হায়ার করি। তখন ডিরেক্টরের একটা প্রায়োরিটি থাকে, ওই ডিরেক্টরকেই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। উনি যা যা পছন্দ করবেন গল্পের জন্য সেটাই করলে বেটার হয়। আচ্ছা আচ্ছা। সবসময় ধরেন আপনার গানটা আপনি কিভাবে করবেন সেটা আপনাকে দায়িত্ব দিলে বেটার। সো যদি কখনো এরকম প্রয়োজন হয় করব, কিন্তু ইচ্ছে নাই যে আমি আমার প্রোডাকশন করছি বলে বা আমার ওয়াইফ তার প্রোডাকশন করে বলে আমাকে কাস্ট করবে, এরকম চাই না আর কি। আচ্ছা আচ্ছা। আহ, আমাদের সাথে দেখছেন অনেকেই, রাসেল মাহমুদ লিখেছে, ভাই কেমন আছেন, প্রীতম ভাইকে লিখেছেন। আহ, এছাড়া কমেন্টস গুলো আসলে অনেক উপরে চলে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমরা কিছু সিরিয়াস কথা নিয়ে আসবো, তার আগে একটা গান শুনি আবার। আচ্ছা আচ্ছা, রাসেল আমার খুব পছন্দের মানুষ, সম্ভবত ওই রাসেলই, আমি দেখতে পাচ্ছি না কিচ্ছু। রাসেল আহ, মাহমুদ, আমি স্ক্রিনে আনছি, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাসেল আমাদের ছোট ভাই। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে আছে আপনার রাসেলকে ধন্যবাদ, রাসেল ভাইকে আমাদের সাথে থাকার জন্য। বাই দ্য ওয়ে, আমরা একটা গান শুনে আসি ভাইয়া। আমার যে গানটা প্রথম রিলিজ হয়েছিল সেই গানটা আপনাদেরকে শোনাই। হ্যাঁ, ওকে ওকে ফাইন। সে যেন সুখে থাকে, যাকে আমি ভালোবেসে হয়েছি কাঙাল,
সে যেন সুখে থাকে, যাকে আমি ভালোবেসে হয়েছি কাঙাল। আমার দু চোখ বেয়ে ঝরে যাক অশ্রু, আমার দু চোখ বেয়ে ঝরে যাক অশ্রু, তার ঠোঁটে হাসি যেন থাকে চিরকাল, তার ঠোঁটে হাসি যেন থাকে চিরকাল। সে যেন সুখে থাকে, যাকে আমি ভালোবেসে হয়েছি কাঙাল। এটা জোস। জীবন আমার জীবনের পাঁচটি গান। প্রথম প্রথম গান। আসলে জীবনের প্রথম সবকিছুই আহ অন্যরকম, হ্যাঁ, অন্যরকম একটা ফিলিংস। একদম। যখন প্রথম সৃষ্টি, প্রথম সবকিছু আসলে সুন্দর। উম আচ্ছা, আমরা একটু সিরিয়াস একটা ব্যাপারে আসি। সেটা হচ্ছে আমার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। সেটা হচ্ছে মিউজিক নিয়ে, বাংলাদেশের মিউজিকের ব্যাপার স্যাপার নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশে মিউজিক করে কি মানে মিউজিকটাকে প্রফেশন হিসাবে নিয়ে কি সার্ভাইভ করা পসিবল? আপনার কাছে আমি জানতে চাচ্ছি এখনকার প্রেক্ষাপটে একটা মানুষ এখনকার মিউজিক থেকে। প্রেক্ষাপটে আরো বেশি পসিবল, বেশি পসিবল এই কারণে যে এখন যে টেকনোলজিতে আমরা মিউজিক করি সেটা ডিজিটাল টেকনোলজি। আগে কিন্তু একটা অ্যালবাম রিলিজ হলে পরে আপনি কখনো কাউন্ট করতে পারতেন না যে অ্যালবামের লেবেল বা কাভার কয়টা প্রিন্ট হচ্ছে ওই কোম্পানির গোডাউন থেকে, এটা আপনি জানতেন না ফ্যাক্টরি থেকে। হুম। কিন্তু ডিজিটাল স্ট্রিমিং এর একটা বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু যদি লগ বুকটা আপনাকে দেয়া হয়, ইউজুয়ালি পৃথিবীর সবাই সবাইকে দেয়, একটা ড্যাশবোর্ড দেয়। কারণ আপনি সিডি বেবি বা যে কোনো ডিস্ট্রিবিউটরের কথা ধরেন, টিউনকোর বা অন্যান্য যে কোনো ডিস্ট্রোকিট বা যেটাই ধরেন না কেন, ওরা কিন্তু ওদের লগ ইন করলে পরে আপনি দেখতে পারবেন যে পৃথিবীর কোন দেশে কতটা গান আপনার স্ট্রিমিং হয়েছে বা কতটা গান ডাউনলোড হয়েছে। এই সিস্টেমটা বাংলাদেশেও কিন্তু একই সিস্টেমে গান ডিস্ট্রিবিউট হচ্ছে, কিন্তু যারা নাকি এই গানটা ডিস্ট্রিবিউট করছে তারা আমাদেরকে ওই লগ বুকটা দিচ্ছে না, ওই ড্যাশবোর্ডটা কখনোই দেয় না। আমাদের ঠকানোর জায়গাটা শুরু হয় হচ্ছে সেখান থেকে। আমরা যদি সেটা পেতাম, কারণ আমাদের দেশে যে মার্কেট, ধরেন আমাদের দেশে প্রায় 13 কোটি 13.5 কোটি মোবাইল ইউজার, মোবাইল ফোন ইউজার, এবং মোবাইল ফোন ইউজারদের মধ্যে প্রায় অর্ধেক লোক যদি ধরে নিই আমরা রিংটোন ওয়েলকাম টোন ইউজ করি, তাহলে আপনি ভাবতে পারেন যে কত টাকা। পৃথিবীর কোন দেশে এই মুহূর্তে, বর্তমান সময়ে এই মুহূর্তে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারতের কিছু কিছু অঞ্চল ছাড়া পৃথিবীর কোনো দেশে কিন্তু রিংটোন ওয়েলকাম টোন ব্যবহার হয় না, যেটা আচ্ছা। বাংলাদেশে হয়। এবং বাংলাদেশের রিংটোন ওয়েলকাম টোনের এই মার্কেটটার সাইজ হচ্ছে প্রায় 800 থেকে 1000 কোটি টাকা বছরে। সো মাচ। এগুলো কিন্তু অনেক। আমার যে বিভিন্ন রকম নিউজ হয়েছে, রিসার্চ হয়েছে, বা আমার বিভিন্ন রকম ইন্টারভিউ হয়েছে, সেখানে একদম প্রমাণ সহ পাবলিশ করা আছে। তাহলে আপনি ভাবেন, ধরেন আপনার 100 কোটি টাকা, বাদ দিলাম 1000 কোটি টাকা, 100 কোটি টাকাও যদি গান বিক্রি হয়, এবং আমাদের দেশে পেশাদার শিল্পী আছে ধরেন হাইস্ট, যারা নাকি রেগুলার সেল করে, গান বানিয়ে বিক্রি করে, এরকম প্রফেশনাল আর্টিস্টের সংখ্যা, গীতিকার সুরকার গায়কদের সংখ্যা ধরেন আপনার 500-র বেশি হবে না। আমি তো 3টা সংগঠনেরই সদস্য এবং 3টা সংগঠনেরই সবকিছু জানি। 500-র বেশি আপনি প্রফেশনাল গীতিকার সুরকার গায়ক পাবেন না, সব মিলায়। আচ্ছা। তাহলে আপনি 500 শিল্পীর মধ্যে 100 কোটি টাকা ভাগ করেন তো, দেখেন কত কোটি টাকা হয়। এবং সেই শিল্পীদের পাশাপাশি যদি যাদের, ওই শিল্পীরা যেখান থেকে গান বাজালো, কারণ আমি একটা গান কম্পোজিশন করতে গেলাম, আমি তো নিজেই আমার গানের সব গিটার বাজাই না, আমি তো নিজেই আমার গানের সব কিবোর্ড বাজাই না, আমি নিজেও তো আমার গানের সব রেকর্ডিং সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতে চাই না। তা আমার কাছে যদি একটা গানের পেমেন্ট, ধরেন আমি একটা গান রিলিজ করলাম 1 লাখ টাকা দিয়ে, আমার কাছে যদি সেই গানের খরচের বাইরে আরো 1 লাখ টাকা বেশি আসে, আমি তো পরের গানে 1.5 লাখ টাকা খরচ করবো রেকর্ডিং এ, করবো না? স্বাভাবিক। হ্যাঁ। পরের গানটা আরো ভালো করার চেষ্টা করবো। তো 1.5 লাখ টাকা যদি খরচ করি, আমি হয়তো বা আমার গীতিকার সুরকার হিসেবে পেমেন্ট 50,000 টাকা রাখলাম, বাকি 1 লাখ টাকা তো আমি আমার মিউজিশিয়ানদের দিব। তা আমার মতো 20টা সিঙ্গার, 20টা কম্পোজার যদি 20 জন মিউজিশিয়ানকেও প্রোভাইড করে, একটা গানে মাসে যদি সে
একটা গানের জন্য একজন মিউজিশিয়ানকে 10,000 টাকাও দেয়, তাহলে 20টা গান পেলে তো তার 20 দুগুণে 2 লাখ টাকা। তাহলে একটা গিটারিস্টও তো মাসে 2 লাখ টাকা কামাইতে পারে শুধু স্টুডিও রেকর্ডিং থেকে। আমি স্টেজ পারফরমেন্স বাদ দিলাম, এটা খুব সহজ সরল হিসাব। আমরা যখন ধরেন 2002 সালে বা 1 সালে যখন আমি মিউজিক ডিরেক্টর হিসেবে ফুল ফ্লেজ ইন্ডাস্ট্রিতে কাজ করি, তখন আমি একটা গানে গিটার বাজানোর জন্য একজন মিউজিশিয়ানকে, একজন গিটারিস্টকে 2 থেকে 2,500 টাকা দিতাম, আচ্ছা, আচ্ছা। 3,000 টাকাও দিতাম কোনো কোনো গিটারিস্টকে। একজন কিবোর্ড যিনি বাজাতে আসতেন, 3 থেকে 5,000 টাকা একটা কিবোর্ড বাজানোর জন্য দিতাম স্টুডিওতে। সে হয়তো 2 ঘন্টা কাজ করে চলে যাচ্ছে তার আরেকটা গান বাজানোর জন্য। তো সেই সময়টা কিন্তু এখন আর ওইভাবে নাই। এখন যদি ওই মিউজিশিয়ানকে আমি পেমেন্ট দিতে যাই, আমি কিন্তু 10,000 টাকার নিচে পেমেন্ট দিতে পারবো না একটা গিটারের জন্য। সেই অর্থনৈতিক অবস্থা এই অর্থনৈতিক অবস্থা কিন্তু এক না। সো ওই জায়গাটা থেকে আমরা অনেক বেশি সচ্ছল হবার কথা। কিন্তু দুর্নীতি এবং লুট, মানে এক ধরনের যে প্রশাসনিক, মানে আমি বলবো প্রশাসনিক, মানে বলবো যে প্রশাসনিক উদাসীনতা, আমাদের যারা নাকি এইসব বিষয় দেখবে তারাও যেমনটা উদাসীন, আমাদের শিল্পীরাও তাদের অধিকারগুলো জানে না, আমাদের যারা নাকি ব্যবসা করে তারাও অসৎ প্রচুর পরিমাণ। যে কারণে আর কি এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই প্রশ্নটা আজকে করতে হচ্ছে, এটা খুবই সম্ভব। দ্যাটস ফাইন। আসলে এখনকার যে অবস্থায় আছি আমরা, সবাই আসলে ভাবে যে বাংলাদেশে মিউজিক করে সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট। সেখানে আপনি সুন্দর একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাই দিলেন যে না, আসলে সম্ভব। আমাদেরকে সবাইকে একসাথে হয়ে আসলে এটার জন্য ইয়ে করতে হবে, এবং খুব ইজিলি ভাবে আপনি বুঝাই দিচ্ছেন। আম, আসলে এইভাবেই আমরা আমাদের রেভিনিউ ফিরে পেতে পারি। এবং আর কি আছে আমাদের রয়্যালটির জন্য? আগে তো একটা মানুষ সিডি বা ক্যাসেট বিক্রি করে অনেক কিছু, মানে হুম। যারা প্রোভাইডার তাদের কাছ থেকে অনেক কিছু একটা সম্মানী পেত। এখন তো আর সেই সময়টা নেই। এখন তো আর অ্যালবাম বের হচ্ছে না বা সিডি বের হচ্ছে না। হ্যাঁ, এখন কিভাবে একটা মানুষ রয়্যালটি পেতে পারে তার সেই গানের, বা কিভাবে কি? কারণ এখন তো কপিরাইটের যে ব্যাপারটা। স্টোরি বলি, ধরেন আমার আমার যে আহ, আহ, প্রচেষ্টাটা ছিল যখন আমি এই শুরু করেছিলাম, তখন একা একা শুরু করেছিলাম, তো আমার মামলা বলেন বা অন্যান্য যাই বলেন সেগুলো কিন্তু একা একা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখন নাকি আমার সঙ্গে বা আমাকে নিয়ে আরো অনেকগুলো সংগঠন তৈরি হলো এবং তারাও আমাকে চাইলো, আহ, আমি যখন তাদের সাথে কাজ করা শুরু করলাম, তখন যে জিনিসটা হলো যে বাংলাদেশের যে কপিরাইট আইন, সেই কপিরাইট আইনের মধ্যে গীতিকার সুরকারদের অধিকারগুলো, কোম্পানির সাথে চুক্তি কি হবে এবং বিক্রয়ের যে চুক্তিগুলো, সেগুলো খুব স্পষ্ট ছিল না, কিছু আইনগত ভাষার মধ্যে ছিল বলে সেগুলো নিয়ে আসলে কিছুটা ঘোলাটে অবস্থায় ছিল। সেটা এবারের যে সংশোধন হবে আইনটা, 2005 সালের যে কপিরাইট আইন, সেটা যেহেতু সংশোধন হবে 2020-এ, সেটাতে খুব স্পষ্ট ভাবে সেগুলোকে এলোবোরেট করানো হয়েছে, মানে একদম নিখুঁত ভাবে সেগুলোকে আমরা একটা আবেদন করেছি, সেই আবেদনে আমি ওটার মধ্যে সম্পূর্ণভাবে জড়িত ছিলাম। সেগুলো আমরা আচ্ছা, কারেকশন করে করে দিয়েছি, এবং এই কারেকশন গুলো আমার ব্যক্তিগত পক্ষ থেকে না, গীতিকবি সংঘ, সুরকার সংঘ, সঙ্গীত পরিচালক এবং গায়কদের সংগঠন থেকে বুঝে শুনে আমরা বহু মিটিং করে আলোচনা করে সবার সম্মতি নিয়ে, সব গীতিকার সুরকারদের সম্মতি, গায়কদের সম্মতি নিয়ে আমরা কপিরাইট অফিসকে এগুলো জমা দিয়েছি। আশা করি যে এই সংশোধনটা হয়ে যাবে। এটা হলে যেটা হবে যে, যে অস্পষ্টতাগুলো ছিল আগে, পাবো কি পাবো না, এটার মানে কি ওটার মানে কি, সেটা থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যে, যেই পক্ষ এই কাজগুলো করত তারা কিন্তু এখন বুঝে গেছে যে শিল্পীরা, বা কম বেশি দু একটা মামলা হওয়ার পর, বিভিন্ন আলোচনা বা এই ধরনের ইন্টারভিউর পর, সব শিল্পীরা একটু একটু করে জেনেছে। জানার পর যেটা হয়েছে, যারা নাকি এই চুরিটা করতো বা এই দুর্নীতির সঙ্গে জড়িত, এবং আমাদের অনেক শিল্পীও জড়িত, তারা এখন আস্তে আচ্ছা। আস্তে ভয় পেতে শুরু করেছে। যেমন আগে, যেমন আমি যখন গান বাজনা, মানে এই এই অধিকারটা চাওয়া শুরু করলাম, যে গীতিকার হিসেবে তো আমার একটা অধিকার আছে, সেই অধিকারটা তো টাকার অধিকার না হোক, স্বাক্ষরের অধিকার তো আমাকে দিতে হবে। সার্টিফিকেটের অধিকার যেটা আমাকে দেয়া আছে সেটা তো বাস্তবে দিতে হবে। তখন কিন্তু হ্যাঁ, অনেকে আমাকে নিয়ে বাজে কমেন্ট করতো। হ্যাঁ, যে আমি একটা গীতিকার হলাম বা আমি একটা সুরকার হলাম, এই ধরনের অনেক বাজে কথা হতো, বলতো। এখন কিন্তু সেই সব মানুষগুলো কিন্তু ভয় পায়। সেসব মানুষগুলো কিন্তু আর এত বড় বড় কথা বলে না, কারণ তাদের চুরিটা আমি যখন বলতাম, কারণ আমার জনপ্রিয়তা কম, আমি বললাম আমাকে একটা গালি দেওয়া সহজ, তার জনপ্রিয়তা বেশি বা তাদের জনপ্রিয়তা বেশি, তাদের কিন্তু গালি দেওয়াটা সহজ। কিন্তু যখন চোর হিসেবে যখন অভিযুক্ত হবে এবং যেটা প্রমাণিত হবে,
তখন কিন্তু তাদের ভয়েসটা আস্তে আস্তে কমতে থাকে। যেটা হয় ন্যাচারালি পৃথিবীর সমস্ত ডিকটেটর বা দুর্নীতিগ্রস্ত মানুষের গলা কিন্তু অনেক বেশি আওয়াজ সম্পন্ন। তো সেটা কমাতে একটু সময় লাগে, সবাই একা একটা মানুষ পারে না। আমি শুরু করেছিলাম বা আমি অনেক কিছুর সম্মুখীন হয়েছি বা অনেক কিছুর মধ্য দিয়ে এসেছি, কিন্তু এখন যে জিনিসটা সবার মধ্যে সবাই জানে শুনে বোঝে, এখন সতর্ক হয়ে যাবে এবং হচ্ছে অনেক, এখন কমে গেছে, দুর্নীতি অনেক কম। আহ আসলে এইগুলা নিয়ে এখন বাংলাদেশে টুকটাক মানুষ সোচ্চার হচ্ছে, যারা মানে যারা মিউজিশিয়ান বা যারা আসলে এটা থেকে বঞ্চিত হয়েছিল, অনেকেই নীরব হুম। ছিল বা বুঝতে পারেনি কিভাবে কি করবে, এখন কিন্তু সবাই সোচ্চার হচ্ছে। এবং আপনারা কিছু মানুষ যারা এটার জন্য আহ, কাজ করে যাচ্ছেন, আই থিংক আপনাদের খুব অচিরেই আর কি আপনারা ইয়েটা পাবেন, আমি যেটা শুনেছি রেজাল্টটা এবং পাবেন। যেটা আমার মামলার পরে আমার কাছে একজন এজেন্ট স্বীকার করলো যে গ্রামীণফোন, রবি, বাংলালিংক তাদেরকে বলেছে যে আপনাদের প্রায় 50,000 বা 40-45,000 গানের কোনো কাগজপত্র পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। গানগুলো যে বিক্রি হচ্ছে সেই বিক্রির কোনো দলিল পাওয়া যাচ্ছে না। প্রপার যে অথরিটি দেয় না, অনুমতি দেয় বিক্রির, হ্যাঁ 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 হ্যাঁ। অনুমতি পত্র না নিয়ে আসলে এগুলি আর আমরা এই গানগুলো আর আমরা বিক্রি করব না বলে নাকি গ্রামীণফোন প্রায় 45,000, 45,000 গান বিক্রি বন্ধ করে দিয়েছে রিংটোন হিসেবে, আচ্ছা আচ্ছা। ওয়েলকাম হিসেবে। তাহলে আপনি বোঝেন 2004-5 সাল থেকে গান বিক্রি শুরু হয়েছে, 2020 সালে এসে গানগুলো বন্ধ হয়েছে। তো এই 50,000 গান যাদের, যেসব গীতিকার সুরকারদের, তাদের তো সন্তান আছে, সন্ততি আছে, স্ত্রী আছে, পরিবার আছে, বাবা আছে, মা আছে, তাদের এই গানগুলোর দাম যদি 10 টাকা করেও হয়, সেই টাকাটা তো তারা পায় নাই, সেই টাকাটা কে নিয়েছে? এখানেই প্রশ্নটা রয়ে যায়। হ্যাঁ, সেই মাঝখানে গানগুলো আসলে যে আবার তার মানে কার কাছ থেকে বিক্রি হবে, কে অনুমতি দিবে? মেইনলি ভাইয়া যেটা হচ্ছে যে আসলে একটা গানের যে স্রষ্টা, যে গানের যে সুরকার বা যে গীতিকার বা যে গানটা গেলো, তার তাদের এই পরিশ্রমটার যে যে ইয়েটা, রেভিনিউটা, এটা আসলে তারা পাচ্ছে না, চলে যাচ্ছে অন্য কারো খাতে, অন্য রাইট। কারো কাছে চলে যাচ্ছে। তারা আসলে এটা থেকে বঞ্চিত হচ্ছে, এবং এটা আসলে অনেক বড় ইম্পর্টেন্ট আমাদের দেশের মিউজিকটাকে, মিউজিক ইন্ডাস্ট্রি এবং এই মানুষগুলাকে মানে বাঁচায় রাখতে হলে এবং আরো ভালো কিছু ফিউচারে পেতে হলে আসলে এটার দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে। কারণ আপনি যদি আপনার অবশ্যই। রেভিনিউটা না পান, আহ একটা মানুষ স্টুডেন্ট লাইফ পর্যন্ত ঠিক আছে, সে হয়তো গানের পিছনে সময় দিল, কিন্তু যখন সে তার একটা সংসার জীবনে ঢুকে যাবে, তখন কিন্তু সে চিন্তা করবে যে আমি এখান থেকে কি পাবো। রাইট। হ্যাঁ, আমি এখান থেকে কি পাবো। তো যদি আমরা আসলে ওই রেভিনিউটা ফেরত দিতে পারি, তখন মানুষ ইন্সপায়ার হবে এবং আমরা অনেক মেধা, অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান অনেককেই পাবো যারা আসলে শ্রম দিবে, শ্রমের বিনিময়ে পেলো। আসলে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা আমরা আসলে অনেক বছর ধরে এটা নিয়ে অনেক কিছুই হচ্ছে। কারণ একটা সিঙ্গার তার প্রপার রেভিনিউ না পাওয়ার জন্যই মনে হয় একটা সময় এসে দেখবেন আপনি ম্যাক্সিমাম আমাদের দেশের সিঙ্গাররা শেষ বয়সে এসে আপনার একটা আর্থিক সংকটে থাকে বা একটা ইয়েতে থাকে। হ্যাঁ, এগুলো আসলে স্বাভাবিক আমাদের না? জন্য। স্বাভাবিক। ধরেন আপনি আহ ধরেন একজন ব্যাংকার ব্যাংকে যখন যায়, সকাল 9টার সময় ব্যাংকে যায়, 5টার সময় বেরোয় না? একজন মিউজিক ডিরেক্টর কি করে, বা একজন গায়ক কি করে, বা একজন সুরকার কি করে? ঘুম থেকে উঠে ধরেন আপনার 3 ঘন্টা 4 ঘন্টা প্র্যাকটিস করে, তারপরে তার গান নিয়ে বসে সে বানানো তৈরি করা শুরু করে। এই তৈরি করে ধরেন দেখা যায় যে রেকর্ডিং টেকর্ডিং থাকলে কোনো কোনো দিন তো সে রাত 12টা 1টা পর্যন্ত কাজ করে। তার মানে কি সারাদিন সে গান নিয়ে থাকলো, মাস শেষে সে কি পায়? ডেফিনেটলি কেউ তো আসলে তাকে বেতন দেয় এই না। এই জিনিসটা তো আসলে আমাদের দেশে কোথাও কোনো অফিসিয়ালি কোথাও কিন্তু লিপিবদ্ধ নাই যে সে প্রফেশনাল, প্রফেশন কি, প্রফেশন একজন সিঙ্গার বা প্রফেশন একজন মিউজিশিয়ান, ওইটা কিন্তু মুখে মুখে, কাগজে কলমে কিন্তু কোথাও কিছুতে নাই। আমাকে সেদিনে আমার এক লাইভে একজন বলল যে আসলে কে জানি এটা, আচ্ছা যাই হোক, এক লাইভে যেটা আমার কাছে মাথায় ঢুকলো যে আসলে একটা ব্যাংকার বা একটা যে চাকরি করে বা যে ব্যবসা করে, সেটা তার প্রফেশন, সে যখন ব্যাংকে যায় একটা লোন নিতে, তখন সেটা পাস হয়ে যাচ্ছে। কিন্তু একটা মিউজিশিয়ান, এটাও কিন্তু তার প্রফেশন, সে এটা করেই খেয়ে আছে এবং এটা নিয়ে সে ভালো আছে। হ্যাঁ, এটা নিয়ে করে যাচ্ছে, কিন্তু সে যদি ব্যাংকে যায় তার কিন্তু লোনটা পাস হচ্ছে না। কারণ লোন পেলে আহ, তো দূরের কথা, আহ, আপনার তো, আমি অনেক আগে আমি অনেক আগে ধরেন 2000 সালের দিকে আমি এইচএসবিসি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলাম, প্রাইভেট অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা।
তো সব ফর্ম ফিল আপ করার পর এখানে একটা ক্যাটাগরি থাকে না, ক্যাটাগরিতে তো হ্যাঁ। আমি দিই মিউজিশিয়ান, যেমন আমার আর্টিস্ট পাসপোর্ট, আমার পাসপোর্ট তো আর্টিস্ট হিসেবে, আমি তো লেবার হিসেবে আমার পাসপোর্ট করিনি, আমি তো স্টুডেন্ট হিসেবে পাসপোর্ট করি নাই, তা তো না, আর্টিস্ট পাসপোর্ট। তো আমি তো পাসপোর্ট জমা দিয়ে যখন কিছু করতে যাব সেইটা হলে তো প্রফেশন আমার আর্টিস্টই হবে। তো ওনারা ফর্ম ফিল আপ হ্যাঁ। করার পর বললো যে প্রীতম ভাই আমরা তো আপনার অ্যাকাউন্ট করতে পারবো না। কেন? বলে আমাদের তো আর্টিস্ট ক্যাটাগরিতে কোনো প্রফেশন নাই। আমি বললাম তাহলে কি করতে হবে? বলে আপনার কি কোনো ট্রেড লাইসেন্স আছে বা এই ধরনের কোনো লাইসেন্স আছে? আমি বললাম তো না। বলে তাহলে আপনি একটা ট্রেড লাইসেন্স দেন আমাদেরকে, আপনি এমপ্লয়ি হিসেবে দেন। আমি বললাম আমি তো এমপ্লয়ি হিসেবে করবো না। বলে তাহলে আপনি যে মিউজিকটা যে বিজনেস, এটা একটা স্বীকৃতি তো লাগবে, এটা তো আপনার কোনো স্বীকৃতি নাই এই দেশে, এই অপশনটাই তো আমাদের নাই। প্রফেশনে থাকে না, চাকরিজীবী, হুম। ব্যবসায়ী, শিক্ষক, কিছু একটা থাকে তো। আর্টিস্টদের জন্য কিছু নাই, কিন্তু মিউজিশিয়ানদের এই জন্য যে এই জিনিসটা তারপরে আসলে এটা ওই এটা তখন আসলে আমি আমার যে স্টুডিও ট্রেড লাইসেন্স ছিল যে সেটার সত্ত্বাধিকারী হিসেবে শিল্পীর সত্ত্বাধিকারী, শিল্প বাণিজ্যের এই আচ্ছা, আচ্ছা। অ্যাকাউন্ট করেছিলাম। এটাও মনে আছে, এখন কি পরিস্থিতি জানি না। আচ্ছা, আচ্ছা। ওইটাই আরকি। মেইন কথা হচ্ছে যে আসলে আমাদের দেশে এই জিনিসটাও স্বীকৃতি দেওয়া হোক আমার মনে হয়। মানে সরকারিভাবে একটা ইয়ে করা হোক। যেহেতু পাসপোর্টে আপনি করতে পেরেছেন অ্যাজ এ আর্টিস্ট। সো এইখানে একটা স্বীকৃতি মানে কাগজে কলমে কিছু একটা থাকা উচিত। কারণ আমি জানি মোস্ট অফ অনেক, অনেক, অনেক মানুষ আছে যারা শুধু প্রফেশন মিউজিক করেই, হ্যাঁ? মিউজিকটাই যাদের প্রফেশন। লাইক কেউ কিবোর্ড বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে এবং তারা এটা করেই চলে যাচ্ছে। কিন্তু তাদের হুম, কিন্তু অরিজিনালি তারা এখন চলতেছে কিন্তু কোনো একটা অফিসিয়াল কাজে গেলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। একদম। পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে। যে হ্যাঁ। প্রফেশন কি? প্রফেশন আমরা সেটা মিউজিশিয়ান চেয়েছি, এইটা তো কোনো আমরা আমাদের যে দাবিনামাগুলো পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, সেখানে আমাদের এরকম একটা দাবি আছে যে কালচারালি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে আমাদেরকে যেন কাউন্ট করা হয়। আচ্ছা, আচ্ছা, আহ, সেই জায়গাটা আমরা চেয়েছি আর কি। ধরেন আচ্ছা, আপনার এমনও হয় যেমন এয়ারপোর্টে, এয়ারপোর্টে যে বিজনেস ক্লাসের প্যাসেঞ্জাররা তারা কিন্তু, তাদেরকে কিন্তু ওই যে বড় লাইনে দাঁড়াতে হয় না। হ্যাঁ, তাদের জন্য তারা আলাদা একটা ইয়ে থাকে। তাদের একটাই যোগ্যতা, তাদের বিজনেস ক্লাসকে টিকিট কেনার টাকা আছে। তো হ্যাঁ, অনেকেই ধরেন আবার অনেককে সিআইপি মর্যাদা দেওয়া হয়, মানে মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন। তো অনেক পেশাজীবীকেই কিন্তু এই সম্মানগুলো দেওয়া হয়। আমরা ওইরকম চেয়েছি আর কি, যে কালচারালি যারা ইম্পর্টেন্ট পার্সন, ধরেন আপনার এটা আসলে দেওয়া উচিত, দেওয়া উচিত। কারণ জেমস ভাই বা তারা ইনারা বা সাবিনা ইয়াসমিন যখন নাকি কোনো জায়গায় যাচ্ছে ফ্লাইটে, বা আমাদের দেশের একজন বড় অ্যাক্ট্রেস যখন যাচ্ছে, পৃথিবীতে সব জায়গায় দেখবেন আর্টিস্টদের জন্য কিন্তু তাদের যে দ্রুত, যাতে ওইখানে কোনো ক্রাউড ক্রিয়েট না হয়, কেউ আচ্ছা, যেন আচ্ছা। এরকম পরিবেশ, একজন ধরেন জেমস ভাই গেলে 10 জন লোক যায় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে যদি জিজ্ঞেস স্বাভাবিক। অটোগ্রাফ দিয়ে দিবে, কিন্তু হ্যাঁ। সরকারি পরিবেশই বা সিকিউরিটি একটা জায়গার পরিবেশ নষ্ট হতে পারে। তো তাদেরকে যেন স্পেশাল যেই ক্যাটাগরিটা আছে, গুরুত্বপূর্ণ ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে তাদের জন্য ইমিগ্রেশন দেওয়া হয়, সেটার জন্য আমরা আবেদন করেছি। আমি জানি না সেটা কতটুকু বাস্তবায়ন হবে। সরকার তো চাইলে অনেক কিছু পারে। আমাদের দেশের তো আসলে যারা রাজনীতি করেন বা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের জন্য তো এগুলো নতুন, কারণ তারা তো তাদের পূর্ববর্তী অফিসারদের কখনো দেখে নাই শিল্পীদেরকে এই পরিমাণ সম্মান করতে। হ্যাঁ, হ্যাঁ। না আসলে তারা দেশে তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে এখন, তাই না? তো নতুন, নতুন অনেক কিছুই আসছে। কিছুদিন আগে আমাদের আ আ দেখা গেছে আইয়ুব বাচ্চু আম ভাইকে সম্মাননা দেওয়া হয়েছে। হ্যাঁ? সো সরকারিভাবে আসলে মিউজিকের প্রতি এখন অনেকটাই ইয়ে হচ্ছে। সো আই থিংক আমার আমার মনে হয় আপনাদের ইয়েটাও আস্তে, আস্তে হবে। চেষ্টা করে যেতে হবে। কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। সেটা আজ হোক, কাল হোক, হয়তো হবে। বাই দ্য ওয়ে আমাদের এখানে একটা গানের রিকোয়েস্ট ছিল। সেটা হচ্ছে, "তুই কি আমার বন্ধু হবি" এই গানটা। একজন রিকোয়েস্ট করেছিল। আ আচ্ছা, আচ্ছা। গানটা কি শুনতে পারি আমরা ভাইয়া? আচ্ছা, আমি গাইছি। আচ্ছা।
আমার বুকে আগুন থাকে, আমার বুকে আগুন থাকে, চোখে থাকে জল, তুই কি আমার বন্ধু হবি বল, বল তুই কি আমার বন্ধু হবি বল। আমার মনের কক্ষপথে পথে 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 পথে, আমার মনের কক্ষপথে স্বপ্ন শতদল, তুই কি আমার বন্ধু হবি বল, বল তুই কি আমার বন্ধু হবি বল। আমার বুকে আগুন থাকে, চোখে থাকে জল, তুই কি আমার বন্ধু হবি বল, বল তুই কি আমার সঙ্গে যাবি বল। জোস। আহ আসলে আপনার যে গানগুলা ভাইয়া, এগুলো প্রত্যেকটা গানে মানে এত ইয়ে লাগে আমার কাছে, মানে এই সুরগুলা যে আসে, আবেগগুলা, মানে এই যেমন এই গানটা কি ভেবে লিখেছিলেন, এই গানটার স্টোরিটা একটু শুনতে চাচ্ছি। ধরেন যখন গানটা করেছিলেন বা সুর করলেন। এই গানটার হচ্ছে যে কিছু মানুষ থাকে যে যারা চাইলে পরেই অনেক মানুষের সাথে তারা মিশে যেতে পারে না। স্রোত আছে না, ধরেন স্রোতের মধ্যে মিশে যেতে পারে না। ধরেন আপনি আপনি ধরেন হয়তো বা রোমেই কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বা কোনো একটা কফি হাউসে ঢুকলেন, স্টোরে ঢুকেই কিন্তু আপনি সবাইকে হাই হ্যালো দিয়ে দেখবেন কিছু মানুষ সবাইকে হাই হ্যালো করে একটা ফ্রেন্ড বানিয়ে কোনো একটা টেবিলে বসে কফি টফি খাচ্ছে। হুম। একটা মানুষ হয়তো সেটা চায় না, সে হয়তো এমন একটা মানুষ চায় যে তাকে বুঝবে, তার হয়তো বা অন্য কোনো রকম কোনো ইন্টেনশন নাই কারোর সাথে ফ্রেন্ডশিপ করার, কিন্তু সে চাইছে একটা বন্ধু হোক। সে হয়তো বা একটা কর্নারে আস্তে করে গিয়ে বসে একটা কফি অর্ডার দিয়ে খাচ্ছে। আমি এই মানুষটার গল্প বলতে চেয়েছি, যে এই আচ্ছা আচ্ছা। মানুষটার সাথে বন্ধুত্ব করা বা তার যেই দুঃখ বেদনা চিন্তা ভাবনা জীবনের যেই আয়োজন সেটার সঙ্গে সবার সবাই তাকে খুব সহজে অ্যাপ্রিসিয়েট করবে না। সে হয়তোবা অনেক স্ট্রাগল করা মানুষ, সে হয়তোবা অনেক ডিফারেন্টলি ভাবার মানুষ। সেই মানুষটার কথা এই গানটায় বলতে চাওয়া হয়েছে। আহ ফাইন। আমরা অনুষ্ঠানের অনেকটাই প্রায় শেষের দিকে। আপনার কাছে আমি এখন কিছু প্রশ্ন করবো, এক কথায় উত্তর দিবেন। ট্রেডিং একটা পর্ব আর কি আমাদের। আহ, আচ্ছা, এক কথায় যেগুলো উত্তর দেওয়া যায় আর কি। তো আমি আপনাকে করতে পারি, স্টার্ট করতে পারি। না শিওর। ওকে। আচ্ছা। আপনার জীবনের কোন সময়টাতে ফিরে যেতে চান? আমি এখনো ভালো আছি। ওকে ফাইন। মানে এটা কিন্তু উত্তর হলো না ভাইয়া। মানে এখন ভালো আছেন ঠিক আছে, কিন্তু মানে আপনি কি, মানে তার মানে কি আপনি ফিরে যেতে চান না পিছনের কোনো জায়গায়? এখন যেখানে না, আছেন ফিরে এখানেই ভালো থাকতে। এখানেই ভালো আছি, মানে আমি যখন আচ্ছা। যেরকম আছি তখনই ভালো আছি। ওকে ফাইন। বাংলাদেশের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে? আমার জন্ম সাভারে, ওই জায়গাটা আমার সবচেয়ে বেশি টানে। যে স্মৃতিগুলো ছিল স্কুল লাইফে কলেজ লাইফে সেগুলো, কলেজ লাইফটা না, কলেজ লাইফটা ঢাকায়, ওগুলো আচ্ছা টানে আচ্ছা। যেতে ইচ্ছে করে। ফাইন। আপনাকে যদি একটা ছবির হিরো বানানো হয়, তাহলে কাকে চান আপনার কো অ্যাক্টর হিসাবে? আমি কাউকে চাই না, আমি হয়তো বা একাই এরকম একটা ক্যারেক্টার করতে চাবো যে ক্যারেক্টার করলে পরে কোনো নারীকে লাগে না, বা এই ধরনের কোনো আইটেমের দরকার হবে না, আমি আমার নিজের অভিনয় করতে চাই। তার মানে নারীহীন কোনো ছবি চান, শুরু পুরুষ না, পুরুষ থাকবে, মানে একজন একজন। আমি বলছি যে যদি সিনেমা হয় সেটা অভিনয় নির্ভর হওয়া উচিত, গল্প নির্ভর হওয়া উচিত। আমরা তো অনেকের অভিনয় দেখেছি, যেহেতু আমি নতুন মানুষ অভিনয়ের ক্ষেত্রে, সেহেতু আমি চাইবো যে আমি এমন কোনো অভিনয় দেখাতে যেটা ওই ক্যারেক্টার লিড করবে। আচ্ছা আচ্ছা। ফাইন। সেলিব্রিটি যার সাথে একবার ডিনার করতে চান? এমন কেউ নাই? আমি আমার ডিনার এনজয় করি, আমি আমি কারোর সাথে বসে তার ডিনার এনজয় করে দেখতে চাই না। ফাইন। ফুটবল আর ক্রিকেট, কোনটা ফুটবল। ভালো লাগে? ফুটবল।
ফাইন। অবসর সময় কি করেন? অবসর সময় গান শুনি, আমার গান শুনতে ভালো লাগে। ওকে। আপনাকে দুইটা যদি গিটার দেওয়া হয়, ফেন্ডার আর গিবসন, কোনটা নিবেন? কোনটা বেশি ভালো লাগে? আমার ফেন্ডার। ফাইন। ওয়েস্টার্ন ফুড আর ট্রেডিশনাল ফুড, কোনটা বেশি ভালো লাগে? ভাত মাছ ট্র্যাডিশনাল। ট্রেডিশনালে আসছেন, ওকে ফাইন। প্রথম প্রেম কবে? প্রথম প্রেম ডিগ্রিতে, যখন ইন্টারমিডিয়েট পাস। ডিগ্রিতে পড়েন? আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফাইন। সত্যি কথা বলার জন্য থ্যাঙ্কস। এই ব্যাপারটা অনেকেই একটু ইয়ে ইয়ে পায়। বাই দ্য ওয়ে, বাংলাদেশকে কিভাবে দেখতে চান ফিউচারে? ওয়েলদি বাংলাদেশ অর কালচারালি রিচ বাংলাদেশ? আমি দেখতে চাই বাংলাদেশটাকে অন্তত পক্ষে কিছু সবজি বিক্রেতা বাড়ুক। কেন? যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছে তাদের মধ্যে সবারই একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। যেমন আমাদের দেশে দেখবেন অযথা নানা রকম মিটিং মিছিলে হাজার হাজার লোক হয় এবং তাদের লাইফ কিন্তু ফ্রাস্ট্রেটেড প্রচুর, সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, মেন্টালি হ্যাঁ। ফ্রাস্ট্রেটেড, জবের ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড। তারা কোনো স্বাধীনতাই বাংলাদেশের মানুষ কিন্তু এই যুবকরা পায় না। কিন্তু এরা কখনো খেয়াল করে না, আমি গত কয়েকদিন আগে ভাবলাম যে বাংলাদেশের যে পরিমাণ কৃষক প্রতিদিন ঠকে, ধরেন আপনার যেই টমেটোটা কারওয়ান বাজারে বিক্রি হয় বা হাতিরপুল বাজারে বিক্রি হয় 50 টাকা কেজি, সেই টমেটোটা কিন্তু ধরেন আপনার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে কৃষকের কাছে 4 টাকা কেজি বা 5 টাকা কেজি। হ্যাঁ। এই ফ্রাস্ট্রেটেড বেকার লোকগুলো যদি, ঠিক আছে, 5,000 টাকার টমেটো সিরাজগঞ্জ থেকে কিনে এনে কারওয়ান বাজারে বিক্রি করতো, তাহলে কিন্তু সে 45 টাকা পার কেজিতে লাভ করতে পারতো, তার ফ্রাস্ট্রেশন তো থাকতো না। আমি চাই যে এই যে মিটিং মিছিল মূর্তি হ্যান ত্যান নানা রকম কিছু নিয়ে এত আন্দোলনে কোটি কোটি লোক আসতেছে, এরা সবাই অন্তত সবজি বিক্রি করুক। দুইটা লাভ হবে এতে। একটা হচ্ছে আমাদের যে গ্রামের কৃষক, সে সে বাঁচবে। স্বাবলম্বী হবে, তার সন্তান সম্পত্তি নিয়ে সে সন্তান সন্ততিকে পড়ালেখা করাতে পারবে, নিজে খেতে পারবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে এই যে বেকার লোকটা ফ্রাস্ট্রেটেড নানা রকম ভাবে, এর নিজের একটা পথ খুঁজে পাবে জীবনের। আমি চাই এই জন্য বাংলাদেশে গবাদি পশুর চাষি, সবজি বিক্রেতা এরা বাড়ুক। এই দুইটা কাজ করতে শুধু ধৈর্য লাগে, কোনো কুবুদ্ধি লাগে না, কোনো ক্রিটিক্যাল যোগ্যতা লাগে না, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে না। এই দুইটা বাড়ুক। আসলে আম, মানে আহ, বাংলাদেশে আমরা যারা আছি আসলে অনেকে আছে কাজ করতে পছন্দ করে না, বুঝছেন? মানে ফ্রি যতটুকু মানে ইয়ে করে নেওয়া যায়। তো আপনি যে দুইটা কথা বলেছেন এগুলো কিন্তু অনেক কাজের এখনকার ব্যাপার। তার ঘাড়ের উপর মানে এগুলা পাথর বসতে হবে। আপনি কোনদিন ইটালিতে দেখছেন এটা? আসলে আমাদের দেশের কালচারে অনেক কিছু সম্ভব, এবং এই জন্যই আমরা আসলে এত পপুলেশন থাকার পরেও আসলে এখনো ওইভাবে আমাদেরকে ইয়ে করতে পারতেছি না। আমাদের কিন্তু মানে আরো অনেক বেশি ইয়ে হওয়ার কথা ছিল। আম, যাই হোক, এগুলা নিয়ে আমরা কথা বললে আজকে সারা রাত চলে যাবে। তো আমরা এগুলা অ্যাভয়েড করি। বাই দ্য ওয়ে, আপনার কাছ থেকে আমরা শেষ একটি গান শুনবো। তার আগে আপনি আমাদের দর্শক এবং আমাদের মানে আমাদেরকে কিছু বলার থাকলে বলতে পারেন, আমাদের দর্শকদের জন্য কিছু বলতে পারেন। তারপর আমরা একটা গান শুনতে শুনতে আজকের জন্য বিদায় নিব। ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন আবার আপনার সাথে একটা আড্ডা হবে। এবং আমরা অবশ্যই সরাসরি তো অবশ্যই আপনাকে দেখবো একদিন, খুব অচিরেই হয়তো পাবো। তার আগে হচ্ছে আপনি এখন কিছু বলতে চাইলে বলতে পারেন, তারপর আমরা একটা গানে চলে যাব এবং গানটা শুনতে শুনতে বিদায়। আমি আমি সবাইকে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে চাই। আমরা একটা জিনিস, মানে আজকে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি আমি কিন্তু ফেসবুকে, আমার পেজে দেখবেন যে মানে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং আমেরিকা, এই তিনটা জায়গার কিছু স্ট্যাটিস্টিক্স দিয়েছি। যারা নাকি প্রফেশনালি খুব সাকসেসফুল আর্টিস্ট, তাদের ফ্যান্স ফলোয়ার বা তাদের আহ, অবস্থানটা কিরকম আমাদের কাছে, এই প্রজন্মের কাছে। যেমন আমেরিকাতে ধরেন রিচার্ড মার্কসের মাত্র ধরেন আপনার 8 লাখ ফলোয়ার। ঠিক আছে, আপনি ধরেন ওস্তাদ গোলাম আলী খাঁ, তার 50-52 হাজার ফলোয়ার। তার একটা গোলাম আলী খাঁ পৃথিবীতে আর আসবে না। না। ওস্তাদ জাকির হোসেনকে নিয়ে আমাদের মিডলসেক্স ইউনিভার্সিটিতে আজকে দেখলাম যে আমাদের পুরো যে মডিউল, সেই মডিউলের মধ্যে জাকির হোসেনের রিদম পারকাশনস নিয়ে আমাদের ক্লাস হবে।
স্পেশালি আমাদের মডিউলের মধ্যে ওনারটা ইম্পর্টেন্স দিয়ে লেখা আছে আমাদের টোটাল হ্যান্ডবুকের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো ওস্তাদ জাকির হোসেন পৃথিবীতে আর একটা আসবে না, কিন্তু উনি যে পরিমাণ তবলাকে সাউন্ডকে ক্রিয়েট করছে, রিদমকে ক্রিয়েট করছে, আসবে না। অন্যদিকে দেখেন যে আমাদের দেশে হিরো আলমের ফলোয়ার 2 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 1.1 মিলিয়ন প্লাস। তার মানে হচ্ছে যে আমাদের জীবনটা, আমি কাউকে ছোট করে বলছি না, আমাদের যে সামাজিক জীবন বা অন্যান্য যে জীবন, সেই জীবনটায় আমরা কৌতুক প্রিয় হয়ে যাচ্ছি। জাস্ট ফান, ক্রিটিস আর নানা রকম চিপ বিষয়গুলোকে আমরা বেশি পছন্দ করছি, যেটাতে শেখার আছে, যেটাতে একটু পরিশ্রম করতে হবে, ব্রেন খাটাতে হবে, সেটাতে আমরা নাই। আজকে যারা অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে নিজের এটার ভিতরে এই যে আশরাফুল আলম, মানে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছে, বলেছে কোরআন শরীফে বলেছে, বিভিন্ন জায়গায় বলেছে, এটাকে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি যে কেন আমরা ইম্পর্টেন্ট পৃথিবীতে। এটাই প্র্যাকটিস করলে পরে হয়তোবা আমাদের জন্য অনেক বেশি সুখকর হবে জীবনটা আর কি। আর গান তো আচ্ছা, গানের ব্যাপারে এখানে আরেকটা গানের রিকোয়েস্ট ছিল, কথার খাম গানটি শুনতে চাই। রেজওয়ানা হক ঋতু উনি রিকোয়েস্ট করেছিলেন। সাবার আহমেদ লাভ ইউ, প্রীতম আহমেদ আপনাকে আসলে, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে ভাইয়া, গানের তো রিকোয়েস্ট আরেকটা আসছে, আপনি এখন কোনটা শোনাবেন, নাকি দুইটাই শোনাবেন? বালিকা গানটা তো শোনাবেন বলছিলেন লাস্টে, আর কথার খাম গানটি শুনতে চাই। আচ্ছা, আমি দুইটা গানই বালিকা আমরা, একটু জি, একটু করে শোনাই দুইটা গানই। হ্যাঁ একটু একটু করে তাহলে এই গানটা করেন, তারপর বালিকা করে আজকের মতো। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধুপান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌন ঝরে। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধুপান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌন ঝরে। হও হুঁশিয়ার, হও হুঁশিয়ার, মনের দুয়ারে নজর রাখো খুব, ঠোঁটের হাসিতে চোখের ফাঁকিতে হইও না উৎসুক বালিকা, পুড়ে যাবে সব সুখ। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মন ঝরে। তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত, কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত। তোমার জন্য আবা ছেলেটাও যেতে চাবে যুদ্ধে, আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে। তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াতো ভাই, প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভাই আর নাই। কতই শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ, কেউ বা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান। সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য, সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য। তুমি ভেবে দেখো করবে কার জীবনটা ধন্য, নইলে উড়ে যাবে সব সুখ। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মন ঝরে। আর একটা হচ্ছে কথার কাম না। জি, হ্যাঁ। আচ্ছা, আপনার শেষ গানের আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের এই প্যাচাল শুনলেন এবং প্রীতম ভাইয়ের মুখে এত সুন্দর সুন্দর গান শুনলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আর সবাই সাবধানে থাকবেন, এখনো আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনটা নর্মাল হয়নি, কিপ ডিস্টেন্স। আর যেটা হচ্ছে, আমরা আহ, চাইবো আপনারা সবসময় গানকে ভালোবাসেন এবং গানের সাথেই থাকেন। সবাই ভালো থাকবেন, আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। গান শুনতে শুনতে আমরা এখন বিদায় নিচ্ছি। তার আগে আসলে আমি আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই। Sure.
থ্যাংক সেটা ইউ। হচ্ছে যে আসলে আ মানে বলেন। নরমাল মানুষের সাথে আড্ডা দেওয়া, মানে নরমাল যারা অনুষ্ঠান উপস্থাপন করেন, তাদের সাথে আড্ডা দেওয়ার, মিউজিশিয়ানের সাথে আড্ডা দেওয়ার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে কিন্তু। আসলেই আমি আসলে এখানে প্রফেশনাল কিছুই না, খুবই ক্যাজুয়াল একটা আড্ডা হয় আমাদের এখানে। আর আমি যেহেতু মিউজিকের সাথে নিজেই জড়িত, তা আমার কাছেও ভালো লাগে আসলে সবার সাথে একটা এই যে একটা দূরত্বর মধ্যেও আবার কাছে থাকা আর কি, যেটা হয় ভালো লাগে। পছন্দের মানুষগুলোর সাথে একটু আড্ডা দিলাম, এই আর কি। আপনাকেও থ্যাঙ্কস আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আর অবশ্যই আমরা এই প্যান্ডেমিকটা গেলেই আমরা ইতালিতে একটা নিজেরা একটা জ্যামিং করলেও করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, এটা হচ্ছে কথার খাম গানটা করি। ওকে, ফাইন। আমার থেকে বিদায়। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, ঠিক আছে। ভালোবাসা ছিল তোমার ঘামে, লুকিয়ে রাখা কথার খামে। ভালোবাসা ছিল তোমার ঘামে, লুকিয়ে রাখা কথার খামে। ঠোঁটের রাঙিনায় হায় 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 হায়, তুমি হারালে কোথায়? হায় 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 হায়, তুমি হারালে কোথায়? পায়ের নখে বক্ষে আঁচড়, ঘুম বিছানায় নরম আদর। পায়ের নখে বক্ষে আঁচড়, ঘুম বিছানায় নরম আদর। ডাকে ইশারায় আয় হায় আয় হায়, তুমি হারালে কোথায়? আয় হায় আয় হায়, তুমি হারালে কোথায়? বাকি গানটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, এবং আমি খুব খুশি হব যে আপনারা যদি সেখানে গানটা দেখে কমেন্ট করেন, কেমন লাগলো জানান, এবং বাংলা গানের সাথে থাকবেন। যে পেজটা আপনারা আজকে এখানে জয়েন করলেন, সেই পেজটার সঙ্গেও থাকবেন। এই পেজটা থেকে বাংলাদেশের ব্যান্ড মিউজিশিয়ান এবং মিউজিশিয়ানদেরকে প্রমোট করা হয়। ধন্যবাদ সবাইকে।